সমবায় ব্যাংকের ১২,০০০ ভরি স্বর্ণের কোনো হদিস মিলছে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা এএফ হাসান আরিফ। রোববার কুমিল্লা এক অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান। ইতিবাচক মানসিকতার অভাবে সমবায় দাঁড়াতে পারছে না বলেও মন্তব্য তার। কুমিল্লার প্রতিনিধি মাহফুজ নান্টুকে সাথে নিয়ে রিপোর্টে আরও জানাচ্ছেন হাসান জাবেদ। অবিভক্ত বাংলায় ১৯২২ সালে প্রতিষ্ঠিত হয় সমবায় ব্যাংক। দেশ স্বাধীন হওয়ার পর যা বাংলাদেশ সমবায় ব্যাংক হিসেবে যাত্রা শুরু করে। ব্যাংকটির দীর্ঘ ইতিহাস থাকলেও দুর্নীতি এবং অনিয়মের কারণে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে। গত ১৮ সেপ্টেম্বর সমবায় ব্যাংকের ৪৭তম বার্ষিক সাধারণ সভায় শেয়ার হোল্ডাররা অভিযোগ করেন, ব্যাংক থেকে কয়েকশো কোটি টাকা লুটপাট, নিয়োগ বাণিজ্য এবং ১২,৫০০ ভরি স্বর্ণ বিক্রি করে আত্মসাৎ করা হয়েছে। এজন্য ব্যাংকটির সাবেক সভাপতি মহিউদ্দিন মহিসহ জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। এ সময় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা এএফ হাসান আরিফ দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। ১৩ বছর একটা কমিটি চলছে, সেখানে আপনারা এসে করছেন, আপনারা কোনো ব্যবস্থা নেন নাই। শুধু এককভাবে অধিদপ্তরের পরিচালককে দোষ দিয়ে লাভ নাই, তবে ওনার দায়িত্ব প্রধান ছিল। রোববার কুমিল্লায় পল্লী উন্নয়ন একাডেমি বার্ডের ৫৭তম বার্ষিক পরিকল্পনা সম্মেলনে যোগ দিয়ে উপদেষ্টা এএফ হাসান আরিফ সমবায় ব্যাংক থেকে ১২,০০০ ভরি স্বর্ণ খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানান। সমবায়ও এই রুরাল ডেভেলপমেন্টেরই একটি অংশ। তার বর্তমান অবস্থা ভয়াবহ। সমবায় ব্যাংক, তো সেই সমবায় ব্যাংকের অবস্থা হচ্ছে ১২,০০০ ভরি সোনা খোঁজ পাওয়া যাচ্ছে না। এই হচ্ছে সমবায় ব্যাংকের অবস্থা। সমবায় ব্যাংকের সম্পত্তি আছে, সেই সম্পত্তি বেদখল হয়ে আছে। তো তাহলে এটা হচ্ছে সমবায়ের একটা চিত্র। উপদেষ্টা বলেন, সমবায়ীরা শুধু কমিটি আর ক্ষমতায় যাওয়া নিয়ে ব্যস্ত থাকে, কি উন্নয়ন হলো সেটির দিকে তাদের লক্ষ্য নেই। কমিটি কারা গঠন করবে সেটা নিয়েই মারামারি, কামড়াকামড়ি এবং এটার মামলা গড়াতে গড়াতে সুপ্রিম কোর্টেও যায় এবং একটা বড় অংশ মামলা মোকদ্দমা হচ্ছে সমবায়ীদের মধ্যে। তাহলে তো সমবায়ের যে মূল দর্শন যে আমরা সকলে মিলে কাজটা করব, এখানে তো সকলে মিলে হচ্ছে না। কমিটিতে আমি যাব, এটাই হচ্ছে এখনকার সমবায়। এদিন সভায় বক্তারা সাম্প্রতিক সময়ে বাংলাদেশের পল্লী উন্নয়ন ও সমবায় ক্ষেত্রে বার্ড যেসব গবেষণা ও কার্যক্রম চালাচ্ছে তা সংক্ষেপে তুলে ধরেন। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যা এবং ষড়যন্ত্রের অভিযোগে দায়ের করা মামলায় সাজাপ্রাপ্ত দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। রোববার তিনি আদালতে আত্মসমর্পণ করলে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হক এই আদেশ দেন। কারাগারে তাকে ডিভিশন অনুমোদন করা হয়েছে। তামজিদ সুমনের রিপোর্ট। রোববার সকালে আত্মসমর্পণ করতে সিএমএম কোর্টে উপস্থিত হন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। সে সময় আদালত প্রাঙ্গণে তার ভক্ত সমর্থকরা হাজির হন। মাহমুদুর রহমানের উপস্থিতি ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা ছিল আদালত চত্বরে। সকাল ১১টায় এজলাসে হাজির হন তিনি। মিনিটখানিক শুনানির পর সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যা ও ষড়যন্ত্র করার অভিযোগের মামলায় তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত। আইনের বিধান অনুযায়ী ৭ বছরের সাজাপ্রাপ্ত আসামির জামিন দেওয়ার এখতিয়ার সিএমএম আদালতের নেই। তাই কারাগারে গিয়ে হাইকোর্টে আপিল করে জামিন পেতে হবে মাহমুদুর রহমানকে। এই মামলার ঘটনাস্থল আমেরিকায়, সেইটাকে কারসাজি করে বাংলাদেশে ঘটনাস্থল দেখিয়ে সেই মামলা করেছেন এবং জনাব মাহমুদুর রহমান এবং শফিক রেহমানকে জেল দিয়েছে ৫ বছরে। আজকে তিনি স্বেচ্ছায় আদালতে এসেছেন, তিনি জেলে যেতে চেয়েছেন, জামিন চান নাই। ওনার বিরুদ্ধে যেই মামলায় সাজা হয়েছে সেইটাই তিনি সারেন্ডার করেছেন। এখন তিনি জেলে গেছেন, বাকি মামলা অতি দ্রুত এই মামলা থেকে তিনি বেরিয়ে আসবেন। মাহমুদুর রহমানের আইনজীবী অভিযোগ করে বলেন, দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদকের বিরুদ্ধে প্রত্যেকটি মামলাই ষড়যন্ত্রমূলক। আইনি লড়াইয়ের মাধ্যমে তাকে কারামুক্ত করা হবে বলেও জানান তিনি। জনাব মাহমুদুর রহমান জেলে গেছেন, তাকে যেন প্রথম শ্রেণীর মর্যাদা দেওয়া হয়। উনি আপিল করবেন, তারপর জেল থেকে বেরিয়ে আসবেন, সেটাই আমাদের প্রত্যাশা দ্রুততম সময়ের মধ্যে। যে মামলায় মাহমুদুর রহমান এবং শফিক রেহমানকে জেল দিয়েছে সেটা একটা প্রহসনের মামলা। যে বিচারক জেল দিয়েছে তিনি আদালত ফরিয়াদির পিছনে পিছনে হাঁটে, আপনারা দেখেছেন। আমাদের আপনাদের কাছে বক্তব্য হলো এই, সঠিক সত্যকে জাতির সামনে তুলে ধরুন। গত সরকারের আমলে বিচার ব্যবস্থা সরকারের পিছনে পিছনে হাঁটতো, এই দৃশ্য সেটাই প্রমাণ করে।
এই মামলায় গত বছরের 17 আগস্ট ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূরের আদালত মাহমুদুর রহমান ও সাংবাদিক শফিক রেহমান সহ 5 জনকে আলাদা 2 ধারায় 7 বছরের সশ্রম কারাদণ্ড দেয়। বিগত সরকারের আমলে সারা দেশে মাহমুদুর রহমানের বিরুদ্ধে 127টি মামলা হয়েছিল। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। স্বৈরাচার শেখ হাসিনা সরকারের সময় মিথ্যা মামলায় সাংবাদিক শফিক রেহমান ও আমেরিকা প্রবাসী ব্যবসায়ী মিজানুর রহমান ভূঁইয়ার সাজা 1 বছরের জন্য স্থগিত করেছে সরকার। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়েছে, শফিক রেহমান এবং মোহাম্মদ মিজানুর রহমান ভূঁইয়ার সাজা শর্ত সাপেক্ষে 1 বছরের জন্য স্থগিত করা হলো। গত বছরের 17 আগস্ট এই মামলায় সাংবাদিক শফিক রেহমান ও দৈনিক আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান সহ 5 জনকে 7 বছর করে কারাদণ্ড দেন আদালত। 2015 সালে 3 আগস্ট পল্টন থানায় মিথ্যা মামলা করার 1 বছর পর শফিক রেহমানকে গ্রেফতার করা হয়। পরে জামিনে মুক্তি পেয়ে দেশ ছাড়েন তিনি। স্বৈরাচার শেখ হাসিনা পতনের পর দেশে ফিরে আসেন তিনি। সংবিধান সংশোধন করার অধিকার শুধুমাত্র নির্বাচিত সরকারের। কেউ যেন আর গণতন্ত্র হরণ করতে না পারে তাই সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমেদ। অন্যদিকে গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত সফল হবে না। রোববার রাজধানীতে পৃথক অনুষ্ঠানে তার এসব কথা বলেন। হাসান মাহমুদের রিপোর্ট। জিয়া মঞ্চের 31তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সংগঠনটির নেতাকর্মীরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করেন। পুষ্পস্তবক অর্পণ শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করা হয়। পরে গয়েশ্বরচন্দ্র রায় বলেন, গণতান্ত্রিক ব্যবস্থাকে গতিশীল রাখতে তারেক রহমান সহ বিএনপি নেতাকর্মীদের সব মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। এই জাতির নেতা তার বিরুদ্ধে যে সকল অন্যায় মামলাগুলি প্রত্যাহার করে গণতন্ত্রের চলার পথকে সুগম করবে। এই 5ই আগস্টে যারা পরাজিত শক্তি তারা বসে নেয়, তারা হয়তো একটা স্যাবর্টাইজ করার চেষ্টা করবে। যে সকল অঞ্চলে সকল পূজাকে আমরা দেখভাল করবো, আমরা জনগণকে নিয়ে নিরাপত্তা দিব। আমি আশা করি কুচক্রী মহল যতই চেষ্টা করুক, জাতির কপালে কলঙ্ক লেপন করার সকল অপচেষ্টা আমরা অত্যন্ত কঠিন হাতে মোকাবেলা করব। এদিকে ডিআরইউ মিলনায়তনে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আলোচনায় হাফিজউদ্দিন আহমেদ ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের জন্য বীর ভাতার দাবি জানিয়ে বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের অনেকেই 111 সরকারের ছিল, তাই সতর্ক হতে হবে। সংস্কার করার জন্য রাজনৈতিক দল যথেষ্ট, নির্বাচিত প্রতিনিধিরা যথেষ্ট। এই দেশে সংবিধান সংশোধন করার অধিকার একমাত্র নির্বাচিত জনপ্রতিনিধিদের। এই কথাটি ভুলে যাবেন না। যতই পিএইচডি ডিগ্রি থাকুক, এটা দিয়ে আপনারা সংবিধান সংশোধন করতে পারবেন না। এই উপদেষ্টা পরিষদের অনেকেই শেখ হাসিনার সহায়তার তালিকায় ছিলেন। তারা আগের সরকারগুলোকে সাহায্য করেছেন, 111 সময়ও করেছেন। এদিকে নয়াপল্টনে জিয়া মঞ্চের শোভাযাত্রা পূর্ব সমাবেশ থেকে বক্তারা দ্রুততম সময়ে নির্বাচন দেওয়ার দাবি জানান। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। স্বৈরাচারী সরকারের ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট সম্পূর্ণ বাতিল নয়, বরং ক্ষেত্র বিশেষে সংশোধন করার কথা জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে বাক স্বাধীনতা খর্ব করে এমন ধারা বাতিল করা হবে বলে আশ্বস্ত করেছেন তিনি। রোববার রাজধানী এনজিও সহায়ক ব্যুরো কার্যালয়ে তথ্য অধিকার বিষয়ে আলোচনা সভায় এসব কথা জানান আইন উপদেষ্টা। তবে সাইবার ক্রাইম দমনে যেসব ধারা আছে তা কার্যকর রাখার কথা জানান উপদেষ্টা। তথ্য অধিকার নিশ্চিতে সরকার আন্তরিকতার সাথে কাজ করছে বলেও জানিয়েছেন ডক্টর আসিফ নজরুল। আমাদের সরকারের পক্ষ থেকে আমরা তথ্য অধিকার বিরাশী যে সমস্ত আইন ছিল, যে সমস্ত আইন করার পরিকল্পনা ছিল, সেগুলি বাতিল করার চেষ্টা করব। ক্ষেত্র বিশেষে সংশোধন করতে হবে। যেমন ধরেন সাইবার সিকিউরিটি অ্যাক্টটা অনেকের জনপ্রিয় দাবি হচ্ছে এটাকে বাতিল করে দেওয়া। আমি যখন লেখালেখি করেছি আমি কখনো বাতিল করতে বলি নাই, কারণ এখানে 2 ধরনের অপরাধ আছে। একটা হচ্ছে কম্পিউটার অফেন্স, একটা হচ্ছে স্পিচ অফেন্স। স্পিচ অফেন্স আমি বাদ দিব, কিন্তু কম্পিউটার অফেন্স, হ্যাকিং করা, ব্ল্যাকমেইল করার চেষ্টা করা, সেটাকে যদি আমি ক্রিমিনালাইজ করার থেকে বাতিল করি তাহলে দেশে অরাজকতা হয়ে যাবে। দিনাজপুর 5 আসনের সাবেক সংসদ সদস্য আওয়ামী লীগ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার মারা গেছেন। তার বয়স হয়েছিল 71 বছর। ঢাকার ল্যাব-8 ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাতে তার মৃত্যু হয়।
আজ দিনাজপুরে পৃথক 3টি জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। দীর্ঘদিন থেকে ক্যান্সারে ভুগে এই রাজনীতিবিদ 22 সেপ্টেম্বর হাসপাতালে ভর্তি হয়েছিলেন। 1953 সালে জন্ম নেওয়া মুস্তাফিজুর রহমান 7 নম্বর সেক্টরে মুক্তিযুদ্ধ করেছিলেন। দীর্ঘদিন থেকেই দিনাজপুর জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন তিনি। আওয়ামী লীগের হয়ে 8 বার তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংগঠিত সহিংসতায় জড়িতদের চিহ্নিতকরণ এবং শাস্তির ধরন নির্ধারণের জন্য 4 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। রোববার বিশ্ববিদ্যালয় বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, 15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত ক্যাম্পাসে সব ধরনের সহিংসতার ঘটনায় জড়িতদের চিহ্নিত করে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। 4 সদস্যের এই কমিটিতে একজন আহ্বায়ক, 2 জন সদস্য এবং একজনকে সচিব করা হয়েছে। এই কমিটিকে 30 কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করার জন্য বলা হয়েছে বিজ্ঞপ্তিতে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক নুরুল আলম এবং অধ্যাপক শরীফ এনামুল কবির সহ 214 জনের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করা হয়েছে। রোববার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাজ্জাতুল ইসলাম বাদী হয়ে আশুলিয়া থানায় মামলাটি করেন। অভিযুক্তদের বিরুদ্ধে বেআইনিভাবে আটক, হত্যার উদ্দেশ্যে মারপিট করে গুরুতর জখম এবং হুমকি দেয়া সহ ককটেল এবং পেট্রোল বোমার বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টির অভিযোগ আনা হয়েছে। 15 জুলাই সন্ধ্যায় উপাচার্যের বাসভবনের সামনে ভাড়াটে সন্ত্রাসীদের দিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর অতর্কিতে হামলা চালায় ছাত্রলীগ। এতে মামলার বাদী সহ আন্দোলনকারীদের অনেকেই গুরুতর জখম হন। সাভারে সুফি সাধক কাজী জাবেরের মাজারে ভাঙচুর চালিয়েছে দুষ্কৃতিকারীরা। এতে নারী পুরুষ সহ 10 জন আহত হয়েছে। পুলিশ জানায়, রোববার গভীর রাতে সাভারের বনগাঁও ইউনিয়নের চাকুলিয়ায় সুফি সাধক কাজী জাবেরের মাজারে হামলা চালায় এলাকার কিছু দুষ্কৃতিকারী। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সুফি সাধক কাজী জাবের ছেলে আফসারউদ্দিন জানান, হামলাকারীরা মাজারের গেইটে আগুন দেওয়ার পাশাপাশি একটি মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে। আগামী বছর কম খরচে বাংলাদেশি মুসল্লিরা 2 প্যাকেজে হজ আদায় করতে পারবেন বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। এনটিভি মক্কা প্রতিনিধি কামাল পারভেজ অভি জানান, মক্কায় বাংলাদেশ হজ অফিসে প্রবাসী সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে এ কথা বলেন সৌদি আরব সফররত ধর্ম উপদেষ্টা। হজ যাত্রীদের খরচ কমানোর বিষয়ে পদক্ষেপের অংশ হিসেবে সৌদি হজ এবং ওমরা মন্ত্রীর সঙ্গে ধর্ম উপদেষ্টার বৈঠকের কথা রয়েছে। বৈঠকে সমুদ্র পথে হজ যাত্রী পাঠানোর জন্য সৌদি সরকারকে অনুরোধ করা হবে বলে জানান তিনি। আমাদের কমাবার ক্ষেত্রটা হচ্ছে বিমান। ঘর ভাড়াতে যদি আমরা একটা অংশ কমাতে পারি, বিমানের ভাড়াও যদি আমরা কমাতে পারি, তারপরে আর ছোটোখাটো যেগুলো বললাম এনবিআর এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, এগুলো যদি কমাতে পারি, অথবা বিমানের আমরা লিস্ট নেব কোন কোন খাতে কত। তো সব মিলিয়ে আমরা আশা করছি আমরা একটা অংশ কমাতে পারবো। সম্মানিত হাজী সাহেবানদের একটা ভুল ধারণা আছে যে ওনাদের টাকা নিয়ে মন্ত্রণালয় বেশি লোক পাঠায়, এ ধারণাটা সত্য নয়। 1 অক্টোবর থেকে আইন ও বিচার বিভাগ সংস্কার কমিটি কাজ শুরু করবে। জাতীয় সংসদের সচিবেই কাজ করার জন্য একটি রুম বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানান আইন সচিব মোহাম্মদ গোলাম রব্বানী। বিচার বিভাগ সংস্কার কমিশনের যিনি সচিবিক দায়িত্ব পালন করবেন, তিনি একজন বিচার বিভাগীয় কর্মকর্তাই হবেন। এটা আইন মন্ত্রণালয় থেকে আমরা নির্ধারণ করে দিচ্ছি। আর অন্য যে 5টি সংস্কার কমিশন, সেটা নিজ নিজ অ্যারেঞ্জমেন্টে জনপ্রশাসন থেকে ওনারা নির্ধারণ করে দিচ্ছেন। খাগড়াছড়ি দিঘি নালা এবং স্বনির্ভর এলাকা এবং রাঙামাটিতে পাহাড়িদের উপর হামলা ও সহিংসতার ঘটনা নিয়ে জাতিসংঘের অংশগ্রহণ এবং তত্ত্বাবধানে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন হামলায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা। রোববার জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে তারাই দাবি জানান। তদন্ত করে ক্ষতির পরিমাণ নির্ণয় করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়ারও দাবি জানান তারা। এছাড়া এখনও যারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তাদের চিকিৎসার দায়িত্ব নিতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে। নগদ নিবেদিত অর্থনীতির খবর।
আইএমএফ, বিশ্বব্যাংকের মতো ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন আইএফসিও অর্থনৈতিক খাত এবং সংস্কারে আর্থিক ও কারিগরি সহায়তা দেবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। রোববার সকালে সচিবালয়ে বিশ্বব্যাংক এবং আইএফসির প্রতিনিধি অর্থ উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। এরপর সাংবাদিকদের ব্রিফিংয়ে সালেউদ্দিন আহমেদ জানান, অক্টোবরে আইএমএফ এর বোর্ড মিটিংয়ে টাকার বিষয়ে সিদ্ধান্ত হবে। আর্থিক এসব আন্তর্জাতিক সংস্থা থেকে সহায়তা আসবে এনবিআর, ব্যাংক এবং জ্বালানি সহ অন্যান্য খাতে সংস্কারের জন্য। ওরা ওদের সহায়তা, কারিগরি সহায়তা এবং আর্থিক সহায়তা দেওয়ার ব্যাপারে ফার্দার অক্টোবরে যখন আমি যাব, সেখানে আমরা আরো আলোচনা করব। মোট কথা সার্বিকভাবে আমাদের আর্থিক উন্নয়নের জন্য এবং আর্থ সামাজিক উন্নয়নের জন্য ফ্লাড, পোস্ট ফ্লাড রিহেবিলিটেশন, এগুলো সব ব্যাপারে আলাদা। আর একটা হলো না অ্যামাউন্ট, আমি এখন বলবো না অ্যামাউন্ট, কারণ প্রত্যেকটা ডোনার অন্যান্য ডোনার দেবে, সেগুলো এক ইস্যু করে পরে আপনার কাছে সব জানানো হবে। রংপুর, কুড়িগ্রাম ও লালমনিরহাটে তিস্তার পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। সকালে ডালিয়া পয়েন্টে নদীটির পানি বিপদসীমার ৪৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। গতকাল তিস্তার পানি বিপদসীমা অতিক্রম করে। পানির চাপ সামলাতে তিস্তা ব্যারেজে ৪৪টি জল কপাট খুলে দেওয়া হয়। এদিকে ভারী বৃষ্টির কারণে তিস্তা, ধরলা, ব্রহ্মপুত্র ও দুধকুমার সহ বিভিন্ন নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। উত্তরের জেলা লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, গাইবান্ধা ও রংপুরে ২৩,০০০-এর বেশি পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। নষ্ট হয়ে সবজি ক্ষেত, ফসলি জমি, দুর্গত এলাকায় দেখা দিয়েছে খাদ্য সংকট। লালমনিরহাটের ৫ উপজেলার ১০,০০০ পরিবার পানিবন্দী। পানিতে ডুবে রয়েছে ৮৩৩টি হেক্টর জমির রোপা, আমন ও ৩৫ হেক্টর জমির অন্য ফসল। আবহাওয়া অফিস বলছে, বৃষ্টি না হলে পানি কমার সাথে সাথে পরিস্থিতি উন্নতি হবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও ছাত্রলীগের সাবেক নেতা শামীম মোল্লাকে পিটিয়ে হত্যার ঘটনায় সাইফুল ইসলাম ভূঁইয়া নামে আরও এক শিক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার গভীর রাতে রাজধানীর উত্তরের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর কবির। জানান, মামলা দায়েরের পর আত্মগোপনে চলে যান সাইফুল। তথ্য প্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করা হয়। গ্রেফতার সাইফুল ফার্মেসি বিভাগের ছাত্র। সাবেক ছাত্রলীগ নেতা হত্যা মামলার ৪ নম্বর আসামি সে। এ নিয়ে আলোচিত এ ঘটনায় গ্রেফতার হলেন ২ শিক্ষার্থী। চলমান অস্থিরতা কাটিয়ে স্বাভাবিক হয়েছে আশুলিয়ার শিল্পাঞ্চল। খোলা রয়েছে অধিকাংশ তৈরি পোশাক কারখানা। শ্রমিকরা কাজে যোগদান করায় ফিরেছে কর্মচাঞ্চল্য। শিল্পাঞ্চলে ১,৮৬৩টি তৈরি পোশাক কারখানার মধ্যে ১,৬৭৪টি কারখানা খোলা রয়েছে। গ্যাস, আর্থিক সহ নানা সংকটে বন্ধ রয়েছে ১৭১টি পোশাক কারখানা। খুব শিগগিরই কারখানাগুলো খোলা হবে বলে আশা করছে বিজিএমইএ। এদিকে শিল্প পুলিশ বলছে, যে কোনো ধরনের সহিংসতা এড়াতে শিল্পাঞ্চল ঘিরে রয়েছে যৌথ বাহিনীর সমন্বয়ে পুলিশ, আর্ম পুলিশ, শিল্প পুলিশ, বিজিবি ও সেনা সদস্যদের তৎপরতা। ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর আহমেদকে আটক করা হয়েছে আজ ভোরে। কানাডা থেকে দেশে ফেরার পর ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে তাকে ডিবি পুলিশ হেফাজতে নেওয়া হয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক জানান, সুনির্দিষ্ট বিষয়ে মনসুরের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। সে ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে, সেজন্য তাকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সভাপতি ও ডাকসুর ভিপি সুলতান মনসুর ২০১৮ সালে ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্য ফ্রন্টের হয়ে ধানের শীষ প্রতীকে মৌলভীবাজার ২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টা মামলায় দণ্ডপ্রাপ্ত সাংবাদিক শফিক রেহমানের বিরুদ্ধে জারি করা গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহার করেছে আদালত। আজ ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহবুবুল হকের আদালতে এ মামলায় সাজার বিরুদ্ধে আপিল দায়েরের শর্তে আত্মসমর্পণ করেন তিনি। শুনানি শেষে বিচারক শফিক রেহমানের বিরুদ্ধে জারি হওয়া গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহার করেন। একই সঙ্গে সাজা পরোয়ানা রিকল করেছেন। সকাল 10:30টার দিকে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে যান শফিক রেহমান। পানি বৃদ্ধির খবর জানতে এখন আমরা চলে যাচ্ছি লালমনিরহাটে। সেখানে আছেন স্থানীয় প্রতিনিধি হায়দার আলী বাবু, তিনি আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন। বাবু, পানি বৃদ্ধির ফলে মানুষের দুর্ভোগের কি চিত্র আপনি দেখতে পাচ্ছেন?
হ্যাঁ লোপা, গতকাল বিকেল থেকেই তিস্তার পানি নেমে যেতে শুরু করেছে। এরপরেও নদী তীরবর্তী যে নিম্নাঞ্চলগুলো আছে, এখনো অনেক নিম্নাঞ্চলের মানুষ পানিবন্দী হয়ে আছে। তাদের অনেকের রান্না করার সুযোগ নেই, তারা হয়তো শুকনো খাবারের উপরে নির্ভর করে গত দুদিন ধরে কাটাচ্ছেন। অনেকের বাড়িতে বিশুদ্ধ পানি এবং পয় নিষ্কাশনের সমস্যার মধ্যে তারা পড়েছেন। আর উঠতি যে আমন ক্ষেত, আমন ধান ব্যাপক পরিমাণে ক্ষতির আশঙ্কা করছেন চাষিরা। চরাঞ্চলের অনেক জমি বানের পানির সাথে আসা বালুতে ঢেকে গেছে, অনেক ধান ক্ষেত এখনো পানির নিচেই রয়ে গেছে। আর পানি উন্নয়ন বোর্ড যেটা বলছে যে বৃষ্টির প্রবণতা কমে গেছে, আজ সকাল থেকেও জেলায় বৃষ্টি হয়নি এবং উজানেও বৃষ্টিপাতের প্রবণতা কমে আছে। এটা অব্যাহত থাকলে বন্যা পরিস্থিতি আরো উন্নত হবে। আর জেলা প্রশাসন আমাকে জানিয়েছেন যে এখন পর্যন্ত তারা শিশু খাদ্য, গোখাদ্য এবং নগদ টাকা হিসেবে বিতরণের জন্য 13 লাখ টাকা বরাদ্দ দিয়েছেন এবং 90 মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছেন। আর পানি কমে যাওয়ার সাথে সাথে লালমনিরহাট সদর উপজেলার বিভিন্ন এলাকা, আদিতমারি উপজেলা এবং হাতীবান্ধার নদী তীরবর্তী এলাকায় ব্যাপকভাবে নদী ভাঙ্গন শুরু হয়েছে, যা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা সরেজমিন পরিদর্শন করছেন এবং তারা জানিয়েছেন যে তারা প্রতিরোধমূলক ব্যবস্থা নেবেন। লোপা, জানছিলাম পানি বৃদ্ধির খবর। কেন্দ্রীয় সমবায় ব্যাংকে বিপুল পরিমাণ স্বর্ণ গায়েবের ঘটনায় জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। ব্যাংকটির অন্যান্য শাখায় এ ঘটনার কোনো প্রভাব পড়েছে কিনা এ বিষয়ে জানতে এখন আমরা চলে যাচ্ছি চট্টগ্রামে। সেখানে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট শামসুল হক হায়দরি। হায়দরি, সমবায় ব্যাংকে এই যে এত বিপুল পরিমাণ স্বর্ণ কেলেঙ্কারির ঘটনা ঘটলো, এই ঘটনার পর গ্রাহকরা কি বলছেন? হ্যাঁ লোপা, আমি আছি এখন চট্টগ্রাম কেন্দ্রীয় সমবায় দপ্তর এবং এখানে সমবায় ব্যাংকের দুটি শাখা রয়েছে, একটি চট্টগ্রাম কেন্দ্রীয় শাখা আর একটি বিভাগীয় ব্যাংক। এইটি সমবায়ের যে ব্যাংকগুলো আছে সেগুলো মূলত সাধারণ মানুষের সাথে তারা বা কোনো লেনদেন করে না। এই ব্যাংকগুলোর লেনদেন হয় মূলত সমবায় সমিতি যেগুলো আছে বিভিন্ন জায়গায়, সেই সমিতিগুলোর সাথে তাদের সম্পর্ক। আর সারা দেশে, শুধু ঢাকার বাইরে 64 জেলায় সমবায়ের এই ধরনের ব্যাংকগুলো রয়েছে বলে কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছেন। আমরা জানতে চেয়েছিলাম যে ঢাকায় যে স্বর্ণ গায়েবের যে ঘটনা ঘটলো কেন্দ্রীয় ব্যাংকে, সেই প্রভাবটা যেহেতু এটা সাধারণ গ্রাহকদের মধ্যে একটা চাঞ্চল্যের সৃষ্টি করেছে, যে দেশের অন্যান্য ব্যাংকে এর কীরকম প্রভাব পড়তে পারে বিষয়টা আমরা জানার চেষ্টা করেছি। তো কর্মকর্তারা আমাদেরকে যেটা জানিয়েছেন সেটা হচ্ছে যে কেন্দ্রীয় ব্যাংকে যে স্বর্ণগুলো মূলত পাওয়া যাচ্ছে না বলা হচ্ছে, সেই স্বর্ণগুলো আসলে মূলত গ্রাহকদেরই ছিল। অর্থাৎ একটা সময় ছিল যখন কেন্দ্রীয় ব্যাংক এবং সমবায় ব্যাংকগুলো যে কৃষকদেরকে ঋণ দেওয়ার ক্ষেত্রে কিছু একটা জামানত নিতেন, সেই জামানত স্বর্ণ দিয়ে বেশিরভাগ ক্ষেত্রে হতো। স্বর্ণ জমা রেখে তারা টাকা ঋণ করতেন, সেই জমানো স্বর্ণগুলোই হয়তো সেখানে জমা ছিল। তো দেশের অন্যান্য ব্যাংকগুলোতে সেরকম ব্যবস্থা কিন্তু নেই। সম্ভবত ওনারা মনে করছেন যে যেহেতু কুমিল্লায় বড় সমবায় সমিতি সমূহ আছে এবং সেখানে সমবায় ব্যাংক আছে, সেখানে হয়তো লেনদেনের বিষয়টি থাকতে পারে এবং যে অন্যান্য জেলায় সারা দেশব্যাপী যে ব্যাংকগুলো আছে সেই ব্যাংকগুলোতে যে এরকম জামানত নিয়ে ঋণ দেওয়া সেরকম কোনো ঘটনা ঘটছে না। আর বিশেষ করে দীর্ঘদিন ধরে এই যে সমবায়ের যে ব্যাংকগুলো আছে সেগুলো মূলত এক ধরনের অচল অবস্থার মধ্যে আছে, কারণ দেশের অন্যান্য ব্যাংকগুলো এত বেশি হয়েছে যে কারণে আর এই ব্যাংকগুলোর সাথে তেমন কোনো লেনদেন কেউ করছে না। বিশেষ করে ঢাকায় যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনা অন্যান্য ব্যাংকে ঘটার কোনো সম্ভাবনা নাই, এর সাথে সম্পর্ক অন্যান্য ব্যাংকগুলোর নেই। তো কর্মকর্তারা যেটা বলছেন, মুদ্রা কথা হচ্ছে এটুকুই যে ঢাকায় যে ঘটনা ঘটছে স্বর্ণ গায়েবের, সেই স্বর্ণ গায়েবের ঘটনার কারণে কেন্দ্রীয় ব্যাংকের সেই ঘটনার কারণে দেশের অন্যান্য জেলাসমূহের যে ব্যাংকগুলো আছে সেই ব্যাংকগুলোতে কোনো রকমের প্রভাব পড়বে না, অর্থাৎ সেখানে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না বলে জানিয়েছেন কর্মকর্তারা। লোপা, জানছিলাম সমবায় ব্যাংকের স্বর্ণ কেলেঙ্কারির প্রভাব সম্পর্কে। রাজধানীতে কর্মরত 200 জন গৃহকর্মীকে নিয়ে গৃহকর্মী জাতীয় ফোরাম গঠন করা হয়েছে। সকালে রাজধানী কৃষিবিদ ইনস্টিটিউশনে এই অনুষ্ঠানের আয়োজন করেন দুস্থ স্বাস্থ্য কেন্দ্র।
অনুষ্ঠানে বক্তারা বলেন, গৃহকর্মীদের প্রতি সকল প্রকার নির্যাতন ও হয়রানির প্রতিরোধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলতে হবে। ন্যায্য মজুরি ও নিরাপদ এবং মর্যাদাপূর্ণ কাজের পরিবেশ নিশ্চিত করা সহ গৃহকর্মের সামাজিক স্বীকৃতি ও শ্রমিক হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি আদায়ে সামাজিক উদ্যোগ গ্রহণ করতে হবে। এ সময় ন্যায্য মজুরি ও নিরাপদ এবং মর্যাদাপূর্ণ কাজের পরিবেশ নিশ্চিতের দাবি জানান গৃহকর্মীরা। 12 বছরের মেয়েরও মৃত্যুর কারণ জানতে পারেনি খুলনার পাইকগাছার হতদরিদ্র ভ্যান চালক হামিদ শেখ। 2012 সালে ঢাকায় এক পুলিশ কর্মকর্তার বাসায় গৃহকর্মীর কাজে পাঠিয়েছিলেন মেয়েকে। ফিরতে হয়েছে লাশ হয়ে। মেয়ের লাশটিও দেখার সুযোগ হয়নি তাদের। তড়িঘড়ি করে লাশ দাফন করারও অভিযোগ করেন পরিবারটি। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার ভয়ভীতিতে এত বছর চুপ ছিলেন। এবার মেয়ের হত্যার বিচার চাইছে পরিবার। আজিজুল ইসলামের ক্যামেরায় খুলনা থেকে মোহাম্মদ আবু তৈয়বের পাঠানো রিপোর্ট। কন্যা সন্তানের শোকে কাঁদতে কাঁদতে চোখের পানি শুকিয়ে গেছে হতভাগা মা বাবার। কি হয়েছিল মেয়ের, কেন অকাল মৃত্যু হলো, কিছু জানতে পারেননি। পুলিশ কর্মকর্তার হুমকিতে এত বছর নিশ্চুপ ছিলেন পরিবারটি। খুলনার পাইকগাছা উপজেলার বাগপাড়া গ্রামের ভ্যান চালক হামিদ শেখ মরিয়ম দম্পতির দ্বিতীয় কন্যা সন্তান মিনা। অভাব অনটনের কারণে মিনাকে গ্রামের ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদের ছেলে ঢাকায় পুলিশ কর্মকর্তা তরিকুল ইসলামের বাসায় পাঠান। নিয়মিত যোগাযোগ ছিল না তাদের। পরে খবর আসে তার মেয়ে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছে। ঢাকায় আসতে চাইলে বারণ করা হয়। পরে দ্রুত গ্রামে মিনার লাশ এনে তড়িঘড়ি করে দাফন করা হয় বলে অভিযোগ তাদের। বিষয়টি কাউকে জানানো হলে পরিবারের সবাইকে হত্যার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন হামিদ শেখ। তোমার মাইয়ের একটু ডায়রিয়া হয়েছে, তা আনতে যাবো। আমার মাইটা মরল কিভাবে তা ওরা বললো না। বিচার পালাম না, কেন পালাম না? ওর আব্বুর কাছ থেকে টিপস হয়ে নে আমাদের গাড়িতে আগুই দিল। পোস্টম্যানের একটা কাগজ নিয়ে ফটো দিতাই না, সে নিয়ে ফটোটা আমার দিয়ে নিয়ে আনো। বিষয়টি কৌশলে এড়িয়ে যান অভিযুক্ত পুলিশ কর্মকর্তা তরিকুল ইসলামের বাবা ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ। গলা জড়িয়ে মারা গেছে, এমনি করে রোগ পুড়ি না, এটা সত্যি। ওর বাপ মা খবর দিলে কি ছিল, ওইখানে ওরা ওর বাপ মা কিছু পুলিশ যদি করে তো পুলিশ প্রমাণ করবে, অসুবিধা নেই। যদি কেস হবে পুলিশ নামে প্রমাণ হবে। স্বৈরাচার সরকারের আস্থাভাজন হওয়ায় নাটোর পুলিশ সুপার হিসেবে পদোন্নতি পান তরিকুল ইসলাম। পরে একটি হত্যা মামলার আসামি হলে খুলনা রেঞ্জে ওএসডি করা হয় তাকে। বিষয়টি স্বীকার করেন খুলনা রেঞ্জের ডিআইজি মোহাম্মদ রেজাউল হক। লাশ পুনরায় ময়নাতদন্ত করে প্রকৃত রহস্য উদ্ঘাটনের দাবি পরিবারের। এনটিভি নিউজ ডেস্ক। সাংবাদিক দম্পতি সাগরুনি হত্যা মামলার তদন্তে উচ্চ ক্ষমতা সম্পন্ন টাস্কফোর্স গঠনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিভিন্ন বাহিনীর অভিজ্ঞ তদন্ত কর্মকর্তাদের নিয়ে এই টাস্কফোর্স গঠন করতে বলা হয়েছে। বিচারপতি ফারা মাহবুব এবং বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ আজ এই আদেশ দেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এই নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে। টাস্কফোর্স গঠনের পর 6 মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করতে বলা হয়েছে। এর আগে সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনি হত্যার ঘটনায় করা মামলার তদন্ত থেকে র্যাবকে সরিয়ে দিতে সম্পূরক আবেদন করে রাষ্ট্রপক্ষ। সেই আবেদনের শুনানি শেষে তদন্তের দায়িত্ব থেকে র্যাবকে প্রত্যাহার করা হয় এবং টাস্কফোর্স গঠনের নির্দেশ দেওয়া হয়। 12 বছর ধরে একটি মামলার তদন্ত শেষ করা যায় না, এটি জাতির জন্যই দুঃখজনক। বিচার ব্যবস্থার জন্য এটি শকিং, শব্দটা বলেছেন শকিং, অত্যন্ত আশাব্যঞ্জক। আমরা নিশ্চয়ই পরিবারের পক্ষ থেকেও তারা এখন নতুন করে দিক নির্দেশনা পাবেন এবং সেখানে যদি সেই ক্লুগুলো নিয়ে আলোচনা করা যায়, সুনির্দিষ্টভাবে অগ্রসর করা যায়, তাহলে অবশ্যই এই সময়ের মধ্যেই আশা করা যায় একটি সফল তদন্ত সম্পন্ন করা সম্ভব হবে। র্যাব শুরু থেকেই তদন্তের কিছুই করেননি। তারা প্রথম দিকে আসলে আমাদের প্রেশারাইজ করেছে এবং পরবর্তীতে তারা আসলে মামলা নিয়ে কোনো কাজই করেনি। তো তাদেরকে বাদ দেওয়াটা আলহামদুলিল্লাহ আমরা খুব খুশি হয়েছি এবং স্পেসিফিক কোনো বাহিনীকে না দিয়ে এই বিভিন্ন আপনার যারা দক্ষ তাদেরকে নিয়ে যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের টাস্কফোর্স গঠন করা হচ্ছে, এতে আসলে আমরা আশার আলো দেখছি। সরকারি চাকুরিতে প্রবেশের বয়সসীমা 35 করার দাবিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা
ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারি বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়েছে চাকরি প্রত্যাশীরা। সকালে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে সমাবেশ করে চাকরি প্রত্যাশী শিক্ষার্থীরা। তারপর তারা মিছিল নিয়ে শাহবাগ ও হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে পুলিশের দেয়া ব্যারিকেড ভেঙে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে জড়ো হয়। এ সময় তারা জাতীয় পতাকা ও বিভিন্ন দাবি সম্বলিত প্ল্যাকার্ড নিয়ে প্রতিবাদ করতে থাকে। পুলিশ তাদেরকে সেখান থেকে সরে যাওয়ার অনুরোধ জানালেও চাকরি প্রত্যাশীরা সেখানেই অবস্থান করে। এ অবস্থায় পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে, কিন্তু তারপরও তারা যমুনার সামনে তাদের অবস্থান ত্যাগ করেনি। সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে প্রধান উপদেষ্টা বাসভবন ঘেরাও করেছে আন্দোলনকারীরা। সেখানে আছেন আমাদের সহকর্মী নূর হোসেন। নূর, বিক্ষোভ চলছে, আমরা সেটা শুনেছি, সেখানকার সর্বশেষ পরিস্থিতি কি আমাদেরকে জানাবেন? জসিন্তা, একটু আগে এখানে তারা এসছেন, তাদেরকে পুলিশ সরানোর চেষ্টা করেছে, তারা যাননি। এরপরে প্রধান উপদেষ্টার কার্যালয়ের পক্ষ থেকে, প্রধান উপদেষ্টার পক্ষ থেকে একজন প্রতিনিধি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি এসেছেন এবং তারা এখনও আন্দোলনকারীদের সঙ্গে কথা বলছেন। তারা আন্দোলনকারীদের দুজন প্রতিনিধিকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের ভেতরে প্রবেশ করে সেখানকার কর্মকর্তাদের সঙ্গে তাদের যে দাবি, সে দাবির ব্যাপারে আলোচনা করার জন্য প্রস্তাব দিয়েছেন। কিন্তু যারা আন্দোলনকারী এখানে এসেছেন, চাকরি প্রত্যাশী যারা এখানে এসেছেন, তারা সেই প্রস্তাবটি না মেনে এখনও তারা আলোচনা করছেন। তারা বলছেন যে তারা শুধু দুজন নয়, তারা যেই সমন্বয়করা রয়েছেন আজকে যারা আন্দোলন করছেন তাদের যে আন্দোলনকারী নেতৃত্ব দিচ্ছেন এবং পুরো টিমটিকেই ভেতরে যাওয়ার সুযোগ দিতে হবে এবং তারা সেখানে ভেতরে গিয়ে আলোচনা করে আজকের মধ্যেই যদি তাদের দাবি মেনে নেওয়া হয় সেক্ষেত্রে তারা তাদের যে অবস্থান কর্মসূচি আজকে এখানে তারা পালন করছেন, এখন সেই অবস্থান কর্মসূচিটি প্রত্যাহার করবেন এবং এখান থেকে চলে যাবেন। কিন্তু এখন পর্যন্ত সেই আলোচনার অগ্রগতি ঘটেনি, অর্থাৎ এখনও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের সঙ্গে যারা আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন তাদের মুখোমুখি একটি অবস্থান আমরা দেখতে পাচ্ছি এবং তারা আলোচনা করছেন। যদি সম্মত হন সেক্ষেত্রে তারা ভেতরে প্রবেশ করবেন এবং ভেতরে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে অন্য কোনো সচিব অথবা কর্মকর্তার সঙ্গে তারা কথা বলবেন, আলোচনা করবেন। আলোচনার পরে তাদেরকে যদি আশ্বাস দেওয়া হয়, তারা যদি সেই আশ্বাসে আশ্বস্ত হন অথবা তাদেরকে যদি প্রধান উপদেষ্টার পক্ষ থেকে বলা হয় তাদের যে দাবি ৩৫ বছর করার, সরকারি চাকরিতে প্রবেশের ন্যূনতম বয়সসীমা ৩৫ করা, তাদের যে দাবি সেই দাবিটি মেনে নেওয়া হবে, সেক্ষেত্রে তারা তাদের যে আজকের এখানকার অবস্থান সে অবস্থানটি প্রত্যাহার করে এখান থেকে চলে যাবেন। জসিন্তা, জানছিলাম চাকরি প্রার্থীদের বিক্ষোভের খবর। বন্যা কবলিত উত্তরাঞ্চলে ত্রাণ ও উদ্ধার কাজ দ্রুত শুরু করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এক বিবৃতিতে এই আহ্বান জানান তিনি। একই সাথে নদী ভাঙন রোধে কার্যকর উদ্যোগ গ্রহণের তাগিদও দিয়েছেন তারেক রহমান। বিবৃতিতে তিনি বলেন, আকস্মিক বন্যায় তিস্তা পাড়ের লক্ষাধিক মানুষ গৃহবন্দী হয়ে পড়েছেন। চরম দুর্দশার মধ্যে জীবনযাপন করছেন লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার নিম্নাঞ্চলের মানুষ। দুর্গত এলাকায় আতঙ্ক বিরাজ করছে উল্লেখ করে বন্যা উপদ্রুত এবং আশেপাশের জেলার বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের সর্বাত্মক সহযোগিতা নিয়ে বন্যার্তদের পাশে দাঁড়ানোর অনুরোধ জানিয়েছেন তারেক রহমান। রাষ্ট্র সংস্কারে গঠিত ৬ কমিশনের কাছে বিএনপি আলাদা আলাদা সুপারিশ তুলে ধরবে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। জাতীয়তাবাদী ওলামা দলের প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে তিনি আশা প্রকাশ করেন কমিশন তাদের ভূমিকা যথাযথভাবে পালন করবে। বলেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর যে আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে তা ধারণ করে নতুন বাংলাদেশ গড়ে তোলা হবে। বিদেশে বসে পতিত স্বৈরাচার শেখ হাসিনা দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র অব্যাহত রেখেছে বলে অভিযোগ করেন বিএনপি নীতি নির্ধারণী ফোরামের এই সদস্য। তবে ফ্যাসিবাদের দোসররা চক্রান্ত করে জাতিকে বিভক্ত করতে পারবে না বলে মন্তব্য করেন তিনি। সরকার যে ৬টা সংস্কার কমিশন ঘোষণা করেছেন সেটা আমার জানা মতে এখনো পর্যন্ত পূর্ণাঙ্গ হয়নি। তবে মাননীয় প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেছেন, তাদের সাথে মিটিং করেছেন যে ১ অক্টোবর থেকে তারা কাজ শুরু করবেন এবং 3 মাসের মধ্যে রিকমেন্ডেশন জমা দিতে পারবেন। তা আমরাও আশা করি তারা তাদের কাজগুলো সফলজনকভাবে সমাপ্ত করতে পারবেন। আমরা আমাদের দলের পক্ষ থেকেও আমরা সকল কমিশনে আমরা আমাদের সুপারিশসমূহ প্রদান করব। ওনারা ডাকলেও যাব, না ডাকলেও যাব।
আগুনে খবর জানাচ্ছেন আমাদের চট্টগ্রামের সহকর্মী আরিচ আহমেদ। আরিচ, আগুন তো নিভে গেছে যেটি আমরা খবর পেয়েছি, দগ্ধদের অবস্থা কি তাদের সম্পর্কে আমাদেরকে জানাবেন। হ্যাঁ জসিন্তা, আপনি দেখছেন আমার পেছনে আছে এমবি বাংলার জ্যোতি, এটি বিএসসির একটি পতাকাবাহী জাহাজ যেটি আপনি বলছিলেন। তো প্রায় 1.5 ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে এনেছে এবং এই জাহাজটির যে ফরওয়ার্ড সাইডে আসলে অগ্নিকাণ্ডের বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। তো সেখানে ওই সময় যে দায়িত্ব পালন করছিল নুরুল ইসলাম, সে ওয়ার্কশপের যে ফোরম্যান, তার লাশ পাওয়া গেছে। এছাড়া মোট 2 জনের লাশ পাওয়া গেছে। এর মধ্যে আরেকজন হারুন, সেও ডেকে কাজ করত, এবং আরেকজন ক্যাডেট সৌরভ, এখনো পর্যন্ত তার লাশ মেলেনি। এবং ফায়ার সার্ভিস যেটা বলছেন যে তারা তার লাশ উদ্ধারের জন্য এখানে চেষ্টা করছেন। তবে নৌবাহিনীর এখানে অত্যাধুনিক প্রায় 5টি ট্রাকবোট সহ ফায়ার সার্ভিসের 8টি, চট্টগ্রাম বন্দরের ট্রাকবোট এবং সহ বিভিন্ন সংস্থা, কোস্টগার্ডও এখানে কাজ করেছে এবং প্রায় 1.5 ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে এনেছে। তো এই বাংলার জ্যোতিতে মোট 42 জন নাবিক ছিলেন এবং তারা অনেকে আসলে বিস্ফোরণের পর নানাভাবে আত্মরক্ষার চেষ্টা করেছেন। আপনি জানেন যে এটি চট্টগ্রাম বন্দরের ডলফিন জেটিতে অবস্থানে ছিল এবং বহিনঙ্গর থেকে প্রায় 12,000 ক্রুড অয়েল নিয়ে ইস্টার্ন রিফাইনারিতে পরিশোধনের জন্য আনা হয়েছে এবং এটি আনার পর সকালেই আনা হয়েছে এখানে, এবং এটি আসার পরে আসলে এই দুর্ঘটনাটি ঘটে। তবে আল্লাহর অশেষ রহমতে এটি বড় ধরনের দুর্ঘটনা থেকে এড়ানো গেছে এবং যদি এটি একটি বন্দরের চ্যানেল, এখান থেকে যাওয়া আসা করা হয় এবং এটি খুব দ্রুত সময়ে এবং সবগুলো সংস্থার সম্মিলিত প্রচেষ্টার কারণে আসলে কম সময়ের মধ্যে এই আগুন নিয়ন্ত্রণ করা গেছে। জসিন্তা, এই ছিল এখানকার সর্বশেষ। চট্টগ্রাম থেকে জানছিলাম আগুনের খবর। লালমনিরহাটে তিস্তা নদীর পানি কমতে শুরু করেছে। রংপুর অঞ্চল ও তৎসংলগ্ন উজানে গত কয়েকদিনের অতি ভারী বৃষ্টিপাতের কারণে তিস্তার পানি বেড়ে রোববার লালমনিরহাট জেলার 5 উপজেলা নিম্নাঞ্চল ও চরাঞ্চল প্লাবিত হয়ে পড়ে। অন্যদিকে গাইবান্ধায় ব্রহ্মপুত্র সহ কয়েকটি নদীর পানি বেড়েছে। লালমনিরহাট থেকে হায়দর আলী বাবু এবং গাইবান্ধা থেকে কৃষ্ণ কুমার চাকির পাঠানো তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। গত কয়েকদিনে অতি ভারী বৃষ্টিপাতের কারণে তিস্তার পানি বেড়ে রোববার লালমনিরহাট জেলার 5 উপজেলার নিম্নাঞ্চল ও চরাঞ্চল প্লাবিত হয়ে পড়ে। তবে আজ নদীতে পানি কমতে শুরু করায় নদী সংলগ্ন নিম্নাঞ্চলগুলো থেকে ধীর গতিতে পানি নামতে শুরু করেছে। এখনও বহু মানুষ পানিবন্দী হয়ে আছে। ডুবে আছে অনেক রাস্তাঘাট ও ফসলের ক্ষেত। জলমগ্ন হয়ে পড়ায় বন্ধ রয়েছে বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান কার্যক্রম। আমাদের বাড়িতে একটা হাবুডুবু মানে পানি, এক গালা পর্যন্ত পানি। গোবর্ধন চর একেবারে ভাসি গেছে, যায় দেখেন সামনে। আবাদ সাবাদের ক্ষতি আছে, ধান ধান ডুবে গেছে, রোয়া গাছি তেন্দুন মারি খেত একদম ডুবে গেছে। সরকারি হিসাবে লালমনিরহাটের 5 উপজেলার 40,000 মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। আপাতত ভারী বৃষ্টিপাত বা নদীর পানি বৃদ্ধির আশঙ্কা নেই বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। অপরদিকে ত্রাণ কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। বন্যা পূর্বাভাস এবং সদরীকরণের তথ্য মতে আগামী 24 ঘন্টায় দেশ এবং উজানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা একেবারেই কমে গেছে। সেক্ষেত্রে আমরা বলতে পারি সামনে আর পানি বাড়ার কোনো সম্ভাবনা নেই। প্রতি ফ্যামিলিতে 4 জন করে হলো মানুষ হিসেবে আমরা প্রায় 40,000 মানুষ এফেক্টেড হয়েছে। তাদের জন্য আমরা পর্যাপ্ত ত্রাণের ব্যবস্থা করেছি এবং আরও যদি প্রয়োজন হয় আমরা ব্যবস্থা করব। অন্যদিকে গাইবান্ধায় ব্রহ্মপুত্র, যমুনা, ঘাঘট, করতোয়া সহ সবগুলো নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকলেও সামান্য কমেছে তিস্তার পানি। নদী তীরবর্তী অঞ্চলের আমন ধান ও সবজি ক্ষেত পানিতে তলিয়ে গেছে। এছাড়াও নদী তীরবর্তী এলাকার রাস্তাঘাট ডুবে যাওয়ায় বেড়েছে জনদুর্ভোগ। আহমেদ শরীফ, এনটিভি নিউজ ডেস্ক। নগদ নিবেদিত অর্থনীতির খবর। চলতি মাসে প্রথম 28 দিনে দেশে 211 কোটি মার্কিন ডলারের বেশি প্রবাসী আয় এসেছে।
সোমবার বাংলাদেশ ব্যাংক এই তথ্য দিয়েছে। তারা জানায়, সেপ্টেম্বরের প্রথম 2 সপ্তাহে প্রবাসী আয় এসেছে $58.45 লাখ এবং $58.26 লাখ। তবে পরে 2 সপ্তাহে প্রবাসী আয় প্রবাহ কিছুটা কমেছে। মাসের তৃতীয় সপ্তাহে প্রবাসী আয় এসেছে $46.70 লাখ এবং চতুর্থ সপ্তাহে এসেছে $47.88 লাখ। 2024-25 অর্থবছরের প্রথম 2 মাস জুলাই অগস্টে প্রবাসী আয় এসেছে $413.79 লাখ। এর মধ্যে জুলাই মাসে এসেছে $191.37 লাখ এবং অগস্ট মাসে $222.41 লাখ। সাংবাদিক দম্পতি সাগররুনি হত্যা মামলার তদন্তে উচ্চ ক্ষমতা সম্পন্ন টাস্ক ফোর্স গঠনের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিভিন্ন বাহিনীর অভিজ্ঞ তদন্ত কর্মকর্তাদের নিয়ে এই টাস্ক ফোর্স গঠন করতে বলা হয়েছে। বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ আজ এই আদেশ দেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এই নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে। টাস্ক ফোর্স গঠনের পর 6 মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করতে বলা হয়েছে। এর আগে সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার এবং মেহরুন রুনি হত্যার ঘটনায় করা মামলায় তদন্ত থেকে র্যাবকে সরিয়ে দিতে সম্পূরক আবেদন করে রাষ্ট্রপক্ষ। সেই আবেদনের শুনানি শেষে তদন্তের দায়িত্ব থেকে র্যাবকে প্রত্যাহার করা হয় এবং টাস্ক ফোর্স গঠনের নির্দেশ দেওয়া হয়। 12 বছর ধরে একটি মামলার তদন্ত শেষ করা যায় না, এটি জাতির জন্যই দুঃখজনক। বিচার ব্যবস্থার জন্য এটি শকিং, শব্দটা বলেছেন শকিং, অত্যন্ত আশাব্যঞ্জক। আমরা নিশ্চয়ই পরিবারের পক্ষ থেকেও তারা এখন নতুন করে দিক নির্দেশনা পাবেন এবং সেখানে যদি সেই ক্লুগুলো নিয়ে আলোচনা করা যায়, সুনির্দিষ্টভাবে অগ্রসর করা যায়, তাহলে অবশ্যই এই সময়ের মধ্যেই আশা করা যায় একটি সফল তদন্ত সম্পন্ন করা সম্ভব হবে। র্যাব শুরু থেকেই তদন্তের কিছুই করেননি, তারা প্রথম দিকে আসলে আমাদের প্রেশারাইজ করেছে এবং পরবর্তীতে তারা আসলে মামলা নিয়ে কোনো কাজই করেনি। তো তাদেরকে বাদ দেওয়াটা আলহামদুলিল্লাহ আমরা খুব খুশি হয়েছি এবং স্পেসিফিক কোনো বাহিনীকে না দিয়ে এই বিভিন্ন আপনার যারা দক্ষ তাদেরকে নিয়ে যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের টাস্ক ফোর্স গঠন করা হচ্ছে, এতে আসলে আমরা আশার আলো দেখছি। লালমনিরহাটে তিস্তা নদীর পানি কমতে শুরু করেছে। রংপুর অঞ্চল ও তৎসংলগ্ন উজানে গত কয়েকদিনে অতি ভারী বৃষ্টিপাতের কারণে তিস্তার পানি বেড়ে রোববার লালমনিরহাট জেলার 5 উপজেলার নিম্নাঞ্চল ও চরাঞ্চল প্লাবিত হয়ে পড়ে। অন্যদিকে গাইবান্ধায় ব্রহ্মপুত্র সহ কয়েকটি নদীর পানি বেড়েছে। লালমনিরহাট থেকে হায়দার আলী বাবু এবং গাইবান্ধা থেকে কৃষ্ণ কুমার চাকির পাঠানো তথ্য এবং ছবিতে আহমেদ শরীফের ডেস্ক রিপোর্ট। গত কয়েকদিনে অতি ভারী বৃষ্টিপাতের কারণে তিস্তার পানি বেড়ে রোববার লালমনিরহাট জেলার 5 উপজেলার নিম্নাঞ্চল ও চরাঞ্চল প্লাবিত হয়ে পড়ে। তবে আজ নদীতে পানি কমতে শুরু করায় নদী সংলগ্ন নিম্নাঞ্চলগুলো থেকে ধীর গতিতে পানি নামতে শুরু করেছে। এখনও বহু মানুষ পানিবন্দী হয়ে আছে। ডুবে আছে অনেক রাস্তাঘাট ও ফসলের ক্ষেত। জলমগ্ন হয়ে পড়ায় বন্ধ রয়েছে বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান কার্যক্রম। আমাদের বাড়িতে একটা হাবুডুবু পানি এক গালা পর্যন্ত পানি, গোবর্ধন চর একেবারে ভাসি গেছে, যায় দেখেন সামনে। আবাদ সাবাদের ক্ষতি আছে, ধান ডুবে গেছে, রোয়া গাছি তেন্দুনমারি খেত একদম ডুবে গেছে। সরকারি হিসাবে লালমনিরহাটের 5 উপজেলার 40,000 মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। আপাতত ভারী বৃষ্টিপাত বা নদীর পানি বৃদ্ধির আশঙ্কা নেই বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। অপরদিকে ত্রাণ কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। বন্যা পূর্বাভাস এবং সদরীকরণের তথ্য মতে আগামী 24 ঘন্টায় দেশ এবং উজানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা একেবারেই কমে গেছে। সেক্ষেত্রে আমরা বলতে পারি সামনে আর পানি বাড়ার কোনো সম্ভাবনা নেই। প্রতি ফ্যামিলিতে 4 জন করে হলো মানুষ হিসেবে আমরা প্রায় 40,000 মানুষ এফেক্টেড হয়েছে। তাদের জন্য আমরা পর্যাপ্ত ত্রাণের ব্যবস্থা করেছি এবং আরও যদি প্রয়োজন হয় আমরা ব্যবস্থা করব। অন্যদিকে গাইবান্ধায় ব্রহ্মপুত্র, যমুনা, ঘাঘট, করতোয়া সহ সবগুলো নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকলেও সামান্য কমেছে তিস্তার পানি। নদী তীরবর্তী অঞ্চলের আমন ধান ও সবজি ক্ষেত পানিতে তলিয়ে গেছে। এছাড়াও নদী তীরবর্তী এলাকার রাস্তাঘাট ডুবে যাওয়ায় বেড়েছে জনদুর্ভোগ। আহমেদ শরীফ, এনটিভি নিউজ ডেস্ক। এদিকে বন্যা কবলিত উত্তরাঞ্চলে ত্রাণ ও উদ্ধার কাজ দ্রুত শুরু করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এক বিবৃতিতে এই আহ্বান জানান তিনি। একই সাথে নদী ভাঙন রোধে কার্যকর উদ্যোগ গ্রহণের তাগিদও দিয়েছেন তারেক রহমান। বিবৃতিতে তিনি বলেন, আকস্মিক বন্যায় তিস্তা পাড়ের লক্ষাধিক মানুষ গৃহবন্দী হয়ে পড়েছে। চরম দুর্দশার মধ্যে
জীবন যাপন করছেন লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার নিম্নাঞ্চলের মানুষ। দুর্গত এলাকায় আতঙ্ক বিরাজ করছে উল্লেখ করে বন্যা উপদ্রুত এবং আশেপাশের জেলায় বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের সর্বাত্মক সহযোগিতা নিয়ে বন্যার্তদের পাশে দাঁড়ানোর অনুরোধ জানিয়েছেন তারেক রহমান। তিস্তা নদীতে আকস্মিক বন্যা এবং ভয়াবহ ভাঙন থেকে রক্ষায় অবিলম্বে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে রংপুরে মানববন্ধন এবং সমাবেশ করেছে তিস্তা পারবাসী নামের একটি সংগঠন। দুপুরে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে বক্তারা বলেন, ভারতের সাথে বাংলাদেশের সকল আন্তর্জাতিক নদীর ন্যায্য হিস্সা আদায় করতে হবে। তারা বলেন, একতরফাভাবে ভারত পানি ছেড়ে দেওয়ার এদেশে বন্যা আক্রান্ত হয়, যা অবিলম্বে বন্ধ করতে হবে। এছাড়াও এই অঞ্চলের মানুষের প্রাণের দাবি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করে নদী ভাঙন এবং বন্যা থেকে মানুষজনকে রক্ষা করার আহ্বান জানানো হয়। রাঙামাটিতে সম্প্রতি ঘটে যাওয়া সহিংস ঘটনায় গঠিত 7 সদস্যের তদন্ত কমিটির সদস্যরা শহরের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন। তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ নুরুল্লাহ নুরীর নেতৃত্বে কমিটির সদস্য রাঙামাটির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জুবাইদা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শাহ নওয়াজ রাজু উপস্থিত ছিলেন। এছাড়াও স্থানীয় ব্যবসায়ী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে তদন্ত কমিটির প্রধান জানান, 3টি বিষয়কে সামনে রেখে তারা তদন্ত করছেন আর ক্ষতিগ্রস্তদের কথাও শুনছেন। তারা বলেন, ক্ষতিগ্রস্তদের নামের তালিকা এবং ক্ষয়ক্ষতির বিষয়টি সরকারকে জানানো হবে। সামনের দিনে এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে তার জন্য সুপারিশ প্রণয়ন করা হবে বলেও তিনি জানান। 12 বছরের মেয়ের মৃত্যুর কারণ জানতে পারেননি খুলনার পাইকগাছার হতদরিদ্র ভ্যান চালক হামিদ শেখ। 2012 সালে ঢাকার এক পুলিশ কর্মকর্তার বাসায় গৃহকর্মীর কাজে পাঠিয়েছিলেন মেয়েকে। ফিরতে হয়েছে লাশ হয়ে। মেয়ের লাশটিও দেখার সুযোগ হয়নি তাদের। তড়িঘড়ি করে লাশ দাফন করারও অভিযোগ করেন পরিবারটি। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার ভয় ভীতিতে এত বছর চুপ ছিলেন। এবার মেয়ের হত্যার বিচার চাইছে পরিবার। আজিজুল ইসলামের ক্যামেরায় খুলনা থেকে মোহাম্মদ আবু তৈয়বের পাঠানো রিপোর্ট। কন্যা সন্তানের শোকে কাঁদতে কাঁদতে চোখের পানি শুকিয়ে গেছে হতভাগা মা বাবার। কি হয়েছিল মেয়ের, কেন অকাল মৃত্যু হলো, কিছু জানতে পারেননি। পুলিশ কর্মকর্তার হুমকিতে এত বছর নিশ্চুপ ছিলেন পরিবারটি। খুলনার পাইকগাছা উপজেলার বাগপাড়া গ্রামের ভ্যান চালক হামিদ শেখ মরিয়ম দম্পতির দ্বিতীয় কন্যা সন্তান মিনা। অভাব অনটনের কারণে মিনাকে গ্রামের ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদের ছেলে স্বৈরাচার সরকারের আমলে ঢাকায় কর্মরত পুলিশ কর্মকর্তা তরিকুল ইসলামের বাসায় পাঠান। পরে খবর আসে তার মেয়ে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছে। ঢাকায় আসতে চাইলে বারণ করা হয়। পরে দ্রুত গ্রামে মিনার লাশ এনে তড়িঘড়ি করে দাফন করা হয় বলে অভিযোগ তাদের। বিষয়টি কাউকে জানানো হলে পরিবারের সবাইকে হত্যার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন হামিদ শেখ। কি তোমার মাইয়ের একটু ডায়রিয়া হয়েছে, তা আনতে যাবো। আমার মাইটা মরল কিভাবে তা ওরা বললো না। বিচার পালাম না, কেন পালাম না? ওর আব্বুর কাছ থেকে টিপস হয়ে নে আমাদের গাড়িতে আগুই দিল। পোস্টম্যানের একটা কাগজ নিয়ে ফটো দিতাই না, সে নিয়ে ফটোটা আমার দিয়ে নিয়ে আনো। বিষয়টি কৌশলে এড়িয়ে যান অভিযুক্ত পুলিশ কর্মকর্তা তরিকুল ইসলামের বাবা সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ। গলায় দড়িয়ে মারা গেছে, এমনি করে রোগ পুড়ি না, এটা সত্যি। ওর বাপ মা খবর দিলে গেছিল, ওইখানে ওরা ওর বাপ মা গেছিল। পুলিশরা যদি করে পুলিশ প্রমাণ করবে, অসুবিধা নেই। কেস হবে, পুলিশ নামে প্রমাণ হবে। স্বৈরাচার সরকারের আস্থাভাজন হওয়ায় নাটোর পুলিশ সুপার হিসাবে পদোন্নতি পান তরিকুল ইসলাম। পরে একটি হত্যা মামলার আসামি হলে খুলনা রেঞ্জে ওএসডি করা হয় তাকে। বিষয়টি স্বীকার করেন খুলনা রেঞ্জের ডিআইজি মোহাম্মদ রেজাউল হক। লাশ পুনরায় ময়নাতদন্ত করে প্রকৃত রহস্য উদ্ঘাটনের দাবি পরিবারের। এনটিভি নিউজ ডেস্ক। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নঈমুদ্দিন সেন্টুকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ জানায়, সকালে ফিলিপনগর ইউনিয়ন পরিষদে বসে দাপ্তরিক কাজ করছিলেন চেয়ারম্যান নঈমুদ্দিন সেন্টু। এ সময় হঠাৎ করে কয়েকজন দুর্বৃত্ত গিয়ে তাকে কয়েক রাউন্ড গুলি করে পালিয়ে যায়। এতে চেয়ারম্যানের মাথায় এবং চোখে গুলি লেগে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। ওই এলাকার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান এবং বাড়িঘরে হামলা ভাঙচুর এবং অগ্নিসংযোগ চালানো হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে
নিয়ন্ত্রণে আনে। নিহত সেন্টু বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। দুটি হত্যা মামলায় পুনঃ গ্রেফতার দেখিয়ে ঠাকুরগাঁও ১ আসনের সাবেক সংসদ সদস্য রমেশ চন্দ্র সেনকে জেল হাজতে পাঠিয়েছে আদালত। সকালে ঠাকুরগাঁও চিফ জুডিশিয়াল আদালতের বিচারক নিত্যানন্দ রায় জামিন নামঞ্জুর করে এই আদেশ দেন। গত ৫ আগস্ট সদর উপজেলার ছিট চিলারং গ্রামে পৌরসভার সাবেক কাউন্সিলর একরামুদ্দৌলার বাসায় বৈষম্য বিরোধী আন্দোলনে যোগ দেয়া জাকির হোসেনের ছেলে রাকিবুল হাসান সহ ৪ জনকে হত্যা করা হয়। এই ঘটনায় সাবেক এমপি রামেশ সেনকে প্রধান আসামি করে আরও ৭৬ জনকে নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করা হয়। একই ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে মারা যাওয়া আবু রায়হানের বাবা বাদী হয়ে সাবেক এমপি রমেশ সেনকে প্রধান আসামি করে আরও ৯১ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করে। আজ এই দুটি মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে জেল হাজতে পাঠানো হয়। কুষ্টিয়ায় ক্রসফায়ারে ৩ বিএনপি কর্মী নিহতের ৬ বছর পর থানায় হত্যা মামলার এজাহার জমা দিয়েছে পরিবার। দুপুরে দৌলতপুর থানায় পৃথক ৩ মামলার এজাহার জমা দেন নিহতদের পরিবারের সদস্যরা। এ সময় দৌলতপুর উপজেলায় বিএনপির সভাপতি রেজা আহমেদ বাচ্চু সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা তাদের সাথে ছিলেন। ২০১৮ সালের ৮ মে যুবদল কর্মী আলতাফ হোসেন, ২০২০ সালে ২৫ জুলাই বিএনপির কর্মী কুদরত আলী এবং ২০১৮ সালের ৩০ অক্টোবর বিএনপি কর্মী মদন আলী পুলিশের ক্রস ফায়ারে নিহত হন। মামলায় কুষ্টিয়ার সাবেক পুলিশ সুপার SM তানভীর আরাফাত, দৌলতপুর থানা তৎকালীন ওসি শাহদারা খান সহ বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তাকে আসামি করা হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এবং ছাত্রলীগের সাবেক নেতা শামীম মোল্লাকে পিটিয়ে হত্যার ঘটনায় সাইফুল ইসলাম ভূঁইয়া নামে আরও এক শিক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার গভীর রাতে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর কবির। জানান, মামলা দায়েরের পর আত্মগোপনে চলে যান সাইফুল। তথ্য প্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করা হয়। গ্রেফতার সাইফুল ফার্মেসি বিভাগের ছাত্র, সাবেক ছাত্রলীগ নেতা, হত্যা মামলায় ৪ নম্বর আসামি সে। এ নিয়ে আলোচিত এ ঘটনায় গ্রেফতার হলেন 2 শিক্ষার্থী। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ তোফাইল ইসলাম বলেছেন, ধর্মীয় মর্যাদায় পরিপূর্ণ শান্তি, শৃঙ্খলা এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গোৎসবের সকল প্রস্তুতি গ্রহণ করেছে সিটি কর্পোরেশন। সকালে নগর ভবনের কনফারেন্স রুমে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম মহানগর নেতৃবৃন্দ, নগরীর 16 থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের সাথে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এই সম্প্রীতি অক্ষুণ্ণ রাখতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন সব ধরনের প্রচেষ্টা চালিয়ে যাবে। তিনি মণ্ডপে পূজা চলাকালে ভক্ত এবং পূজারীদের সুবিধার্থে শান্তি শৃঙ্খলা রক্ষায় সতর্ক থাকতে আয়োজকদের প্রতি আহ্বান জানান তিনি। উৎসব মুখর পরিবেশে খুলনায় চলছে মার্সেল হাস্যর সিজন 7 অডিশন পর্ব। সোমবার দিনভর খুলনা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে প্রতিযোগিতায় বিভিন্ন জেলা থেকে সব বয়সের নারী পুরুষ অডিশনে অংশ নিতে ছুটে আসেন। অডিশন শেষে সেরা 4 থেকে 5 প্রতিযোগী যাবেন মার্সেল হাস্যর ফাইনাল পর্বে। হাস্য সঞ্চালনায় রয়েছেন মিরাক্কেল খ্যাত আবু হেনা রনি। জনপ্রিয় এই রিয়েলিটি শোর টাইটেল স্পন্সর দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স প্রস্তুতকারী ব্র্যান্ড মার্সেল। আর মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে জনপ্রিয় চ্যানেল NTV। খুলনায় সোনালী ব্যাংক কর্পোরেট শাখা থেকে পাট ক্রয়ের নামে ঋণের 4 কোটি 74 লাখ টাকা আত্মসাৎ মামলায় মেসার্স সৌরভ ট্রেডার্সের মালিক ও থানা মহিলা আওয়ামী লীগ সভাপতি মিতা ভট্টাচার্য ওরফে মিতা বাগচিকে কারাগারে পাঠিয়েছে আদালত। বিভাগীয় বিশেষ জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক মোহাম্মদ আশরাফুল ইসলাম জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদালত দুদকের রাষ্ট্রপক্ষের আইনজীবী খন্দকার মজিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। 2010-11 পাট মৌসুমে সোনালী ব্যাংকের কর্পোরেট শাখা থেকে প্রায় 5.25 কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাৎ করেন মিতা ভট্টাচার্য। এ ঘটনায় 2021 সালে দুদক খুলনার উপপরিচালক মোশাররফ হোসেন বাদী হয়ে মামলা করেন। ব্যাংকের খাতা কলম পাট রয়েছে, কিন্তু গোডাউনে পাট নেই, এই নিয়ে NTVতে নিউজ প্রচারিত হয়েছিল। অনুসন্ধানে প্রমাণ পেয়ে মামলা করেছিল দুদক।
ছাত্র জনতার ওপর গুলিবর্ষণ ও আন্দোলনকারী এক শিক্ষার্থী নিহতের ঘটনায় ময়মনসিংহ মহানগর ছাত্রলীগের আহ্বায়ক নওশেল আহমেদ অনিকে গ্রেফতার করেছে র্যাব। গতরাতে ঢাকার মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে ছাত্রলীগের নেতা নওশেল আহমেদ অনিকে গ্রেফতার করতে সক্ষম হয় র্যাব। গ্রেফতার নওশেল আহমেদ অনি ময়মনসিংহের ছাত্র আন্দোলনে নিহত রেদুয়ান হোসেন সাগর হত্যা মামলার অন্যতম পলাতক আসামি। আসামিকে ময়মনসিংহ মডেল থানায় সোপর্দ করা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে ঢাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত নয়ন মিয়ার কবর জিয়ারত করেছেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু। দুপুরে লালমনিরহাটের আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দক্ষিণ গোপ্তা গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে সমাহিত নয়নের কবর জিয়ারত শেষে পরিবারের লোকজনের সাথে কথা বলেন তিনি। এ সময় তাদের হাতে নগদ অর্থ তুলে দেওয়া হয়। পরে শোক সভায় বক্তব্য রাখেন আসাদুল হাবিব দুলু। এ সময় বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। গত ৪ আগস্ট রাজধানীর কাঁঠালবাগানে গুলিবিদ্ধ হন নয়ন। পরে ৪৮ দিন হাসপাতালে চিকিৎসাধীন থেকে মারা যান নয়ন। সিরাজগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ছাত্র ও নিহত স্বজনদের সম্বর্ধনা এবং আর্থিক অনুদান দিয়েছে জেলা যুবদল। শাহজাদপুর উপজেলার কৈজুরিতে বাজারে এই সম্বর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপি প্রধান উপদেষ্টা ডাক্তার এম.এ. মোহিত। এ সময় উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা বিএনপি সভাপতি ইকবাল হোসেন হিরু, সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ। পরে আহত শিক্ষার্থী এবং নিহতদের পরিবারকে আর্থিক অনুদান প্রদান করা হয়। সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারি বাসভবন যমুনার সামনে টানা ৬ ঘণ্টা অবস্থান কর্মসূচি পালন করছেন কয়েকশো চাকরি প্রত্যাশী। দুপুরে যমুনার সামনে অবস্থান নিলে টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে আন্দোলনকারীদের সরানোর চেষ্টা করেও ব্যর্থ হয় পুলিশ। দাবি মেনে দ্রুত প্রজ্ঞাপন দেওয়ার দাবি আন্দোলনকারীদের। সবশেষ প্রধান উপদেষ্টার কার্যালয়ে এখন আলোচনায় বসেছেন আন্দোলনকারীদের প্রতিনিধিরা। নূর হোসেনের রিপোর্ট। সরকারি নিষেধাজ্ঞা সত্ত্বেও পুলিশের ব্যারিকেড ভেঙে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে রাস্তায় অবস্থান নেন কয়েকশো চাকরি প্রত্যাশী। এ সময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আন্দোলনকারীরা পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়ালে কয়েকজন আহত হন। পরে পুলিশ সরে গেলে যমুনার সামনে অবস্থান অব্যাহত রেখে বিভিন্ন স্লোগান দেন আন্দোলনকারীরা। হামলার বিচারও দাবি করেন তারা। আলোচনা করার জন্য আমরা তাদের কাছে যেতে চাইছিলাম, কিন্তু তারা কি আমাদের সাথে আলোচনার সদিচ্ছা পোষণ করে নাই। করোনা মহামারী, সেশন জট সহ নানা কারণে সরকারি চাকরির নিয়োগ পরীক্ষা থেকে বঞ্চিত দাবি করে আন্দোলনকারীরা বলছেন, আন্তর্জাতিক মানদণ্ড মেনে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ঠিক করতে হবে। 162 দেশে যেহেতু চাকরির বয়স 35+, তাহলে আমাদের দেশে কেন 35+ হবে না? এটা আমাদের নৈতিক অধিকার। আমাদের ইউনিভার্সিটি থেকে মাস্টার্স কমপ্লিট করে বেরোতে 27 বছর লেগে যায়, সেখানে করোনা আমাদের 2 বছর নষ্ট করেছে। আমাদের বয়সটা অটোমেটিক চলে যাচ্ছে। 30 বেকার তৈরি করছে, 35-এর জন্য বেকার তৈরি হবে না। এর আগে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে মহাসমাবেশ করেন এসব চাকরি প্রত্যাশী। এতে দেশের বিভিন্ন জেলা থেকে যোগ দেয় অনেকে। এদিকে অভিযুক্ত শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের পদত্যাগ ও দ্রুত নতুন ডিরেক্টর নিয়োগের দাবিতে রাজধানীর পান্থপথে অবস্থান কর্মসূচি পালন করেছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থীরা। এতে করে রাজধানীর বেশ কয়েকটি রাস্তায় স্থবিরতা দেখা দেয়, ভোগান্তিতে পড়েন নগরবাসী। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। চাকরিতে প্রবেশের বয়স বাড়ানোর বিষয়ে জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান অবসরপ্রাপ্ত সচিব আব্দুল মুঈদ চৌধুরীকে আহ্বায়ক করে কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি 7 দিনের মধ্যে সুপারিশ করবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব। বিকেলে সচিবালয়ে এক ব্রিফিংয়ে এসব বলেন তিনি। আর ডিসি নিয়োগ নিয়ে সচিবালয়ে বিশৃঙ্খলার ঘটনায় 17 জন উপসচিবের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে তদন্ত কমিটি সুপারিশ করেছে বলেও জানান তিনি। রিপোর্ট করছেন রকুনউদ্দিন। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেবার পর থেকে চাকুরিতে প্রবেশের বয়সসীমা 35 করার দাবিতে জোরালোভাবে মাঠে নামেন শিক্ষার্থীরা। রাজধানী শাহবাগে কয়েক দফা সড়ক অবরোধের পর সোমবার তারা অবস্থান নেন প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে।
এমন বাস্তবতায় চাকুরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর বিষয়ে একটি কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব। এই কমিটির আহ্বায়ক হলো জনাব আব্দুল মুহিত চৌধুরী। এই কমিটির মেম্বার সেক্রেটারি হলো এক্স অফিসিও সিনিয়র সেক্রেটারি, মিনিস্ট্রি অফ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। এবং এই কমিটির আহ্বায়ককে ক্ষমতা দেওয়া হয়েছে এবং এখতিয়ার দেওয়া হয়েছে যে কজন সদস্য দরকার উনি নেবেন। কর্মপরিধি ভেরি সিম্পল এবং উইদিন 7 ওয়ার্কিং ডেজ এই কমিটি সরকারকে পরামর্শ দেবে। এছাড়া ডিসি নিয়োগ নিয়ে 10 সেপ্টেম্বর সচিবালয়ে বিশৃঙ্খলা সৃষ্টির ঘটনায় 17 জন উপসচিবের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। 8 জনকে বলা হয়েছে যে তদন্ত সাপেক্ষে কিছু প্রসিডিউর আছে, গুরুদণ্ড দেওয়া যেতে পারে। 8 4 জনকে বলা হয়েছে বিভিন্ন তদন্ত সাপেক্ষে এবং আমাদের বিধিবিধান আছে, লঘুদণ্ড দেওয়া যেতে পারে। আর 5 জনের ব্যাপারে বলা হয়েছে তিরস্কার। আমি ডিসি হতে পারে নাই, সেই জন্য এইরকম একটা আন্দোলন উইদিন দি মিনিস্ট্রি এটা কেউ ভালোভাবে নেয় নাই। অনেকে আমাদেরকে বলেছে এই সময় যদি এগুলো কঠোর হস্তে দমন না করেন, আইনানুগ ব্যবস্থা না করেন, আমাদের প্রশাসন ভেঙে পড়বে। আর একটি জাতীয় দৈনিকে প্রকাশিত 3 কোটির ক্যাশ চেক দিয়ে ডিসির পদায়ন শীর্ষক প্রতিবেদনের কোনো সত্যতা জনপ্রশাসন মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি খুঁজে পায়নি বলেও জানান সচিব। এটা কিছুই ছিল না, এটা ভুয়া খবর এবং একটা উদ্দেশ্য প্রণোদিত 3 কোটি টাকার একটা কি বলবো যে পাহাগলো কোথায় কোন রুমে কোনো তথ্য নেই। ভুল তথ্য দিয়ে ব্যাংক অ্যাকাউন্ট খোলার বিষয়ে বাংলাদেশ ব্যাংককে ব্যবস্থা নিতে ও অ্যাকাউন্টধারী ব্যক্তিকে খুঁজে বের করে আইনগত পদক্ষেপ নিতে পুলিশকে অনুরোধ করা হবে বলেও জানান জনপ্রশাসন সচিব। রোকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান সংস্কারে গঠিত 6 কমিশন কাজ শুরুর আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আরেক দফা সংলাপ করবে অন্তর্বর্তী সরকার। জাতিসংঘের সাধারণ অধিবেশনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সফর নিয়ে জানাতে সংবাদ সম্মেলনে তার প্রেস সেক্রেটারি শফিকুল আলম একথা জানিয়েছেন। কমিশনের কাজ কিছুটা হলেও শুরু হয়েছে, কিন্তু যেটা হচ্ছে যে পুরো পলিটিক্যাল পার্টিরা তো এখানে একটা স্টেক হোল্ডার, তার সাথে একটু আলাপ হবে, হয়ে তাদের মতামতটা একটু চাওয়া হবে। অনেক ওয়ার্ল্ড ব্যাংকেরটা আমরা অলরেডি একটা প্রেস রিলিজের মাধ্যমে জানিয়েছি, আপনারা দেখেছেন $3.5 বিলিয়ন। ইউএস জানিয়েছে যে রোহিঙ্গাদের জন্য তারা $199 মিলিয়ন দিবে। এনার্জিতে যে গ্রিন ট্রানজিশনের জন্য, রিনিউয়েবল এনার্জির জন্য ওরা €400 মিলিয়ন দিবেন। যে রাষ্ট্র মেরামতের যে একটা বিশাল কাজ যে নেওয়া হয়েছে তাকে তারা ফুল সমর্থন জানিয়েছেন। ফের অস্থিরতা ছড়িয়েছে শিল্পাঞ্চল আশুলিয়ায়। গুলিতে প্রাণ হারিয়েছেন কাউসার হোসেন খান নামের এক শ্রমিক। পুলিশ সহ আহত হয়েছেন অর্ধশতাধিক। এদের মধ্যে গুলিবিদ্ধ হয়েছেন বেশ কয়েকজন। এতদিনের রক্ষণশীলতা ভেঙে এদিন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দেখা গেছে হার্ড লাইনে। আরও জানাচ্ছেন জাহিদুর রহমান। সোমবার দুপুর 12টা, আশুলিয়ার টঙ্গাবাড়ি এলাকা। সেনাবাহিনী, র্যাব এবং শিল্প পুলিশের গাড়িগুলোর উপর এই ক্ষুব্ধ আক্রমণের আগের দৃশ্যটি ছিল শ্রমিকদের লক্ষ্য করে আইনশৃঙ্খলা বাহিনীর গুলি। গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হয় বেশ কয়েকজন শ্রমিককে। এর মধ্যে কর্তব্যরত চিকিৎসক কাউসার হোসেন খানকে মৃত বলে ঘোষণা করেন। গুলি চালাইছে, গুলি চালে এক ভাই মারা গেছে, ঠিক আছে, আর 3 জন এনাম মেডিকেলে আহত। 2 জন আমরা এই জায়গায় আনছি, আরো অনেক আহত ঢাকা মেডিকেল, মানে বিভিন্ন জায়গায় যে দিয়ে পারছে ওই জায়গায় নিয়ে গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আব্দুল মমিন মণ্ডলের মালিকানাধীন মণ্ডল গ্রুপের প্রতিষ্ঠানটি বেশ কিছুদিন ধরেই বন্ধ ছিল। সেই প্রতিষ্ঠান খুলে দেবার বিষয়ে শ্রমিক এবং মালিকপক্ষের সমন্বয়ে যৌথ বাহিনীর সভা চলাকালীন সময়ে আশেপাশের কয়েকটি কারখানার শ্রমিক সেখানে হামলা চালালে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। আমাদেরটা বন্ধ করে দিয়েছে, আমাদের পাওনা আজকে দেওয়ার কথা কিন্তু দিতেছে না। কারণ কি? রাতের অন্ধকারে রাতের 3টা বাজে নোটিশ টাঙ্গাই দিছে। আমরা সকালবেলা আসছি, আসার পরে কি করছি আর দেখি কলকারখানা বন্ধ। এ বিষয়ে বক্তব্য জানতে শিল্প পুলিশ আশুলিয়া জোনের পুলিশ সুপার মোহাম্মদ সরওয়ার আলমের সঙ্গে কয়েক দফা কথা বলার চেষ্টা করা হলেও তিনি আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এর সঙ্গে যোগাযোগের পরামর্শ দিয়ে গণমাধ্যম কর্মীদের এড়িয়ে যান। এমন পরিস্থিতিতে থমথমে অবস্থা বিরাজ করছে গোটা শিল্প এলাকায়। যে কোনো ধরনের সহিংসতা এড়াতে আরও কঠোর অবস্থান নিয়েছে পুলিশ, আর্ম পুলিশ, শিল্প পুলিশ, বিজিবি ও সেনা সদস্যরা। জাহিদুর রহমান, এনটিভি নিউজ, আশুলিয়া, ঢাকা।
আওয়ামী লীগ আমলে দেশের উন্নয়নের বিপরীতে শ্রমিকরা তাদের ন্যায্য হিস্সা থেকে বঞ্চিত হয়েছে বলে মন্তব্য করেছেন অর্থনীতি বিষয়ক শ্বেতপত্র প্রদান কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। সকালে রাজধানীর শেরেবাংলা নগরের পরিকল্পনা কমিশনে শ্রমিক নেতাদের সাথে এক বৈঠক শেষে একথা বলেন তিনি। অর্থনৈতিক বিষয়ক শ্বেতপত্র কমিটি ৩ মাসের মধ্যে তাদের সুপারিশ প্রধান উপদেষ্টার কাছে উপস্থাপন করবে বলে জানান দেবপ্রিয়। এ সময়ের মধ্যে বিদেশি বিনিয়োগকারী ও দাতা সংস্থাদের সাথে আলোচনা করা হবে বলেও জানান অর্থনীতি বিষয়ক শ্বেতপত্র প্রদান কমিটির প্রধান। বাংলাদেশে গত দশক বা আরও সাম্প্রতিক অতীতে দেশের যেটুকু উন্নতি হয়েছে সেই উন্নতিতে বাংলাদেশের শ্রমজীবী জনগণ তাদের ন্যায্য হিস্সা পায় নাই। সামনে আরও বিভিন্ন ধরনের খাতওয়ারি আলোচনা হবে, যে যারা বিদেশি বিনিয়োগকর্তা আছে তাদের সাথেও আলোচনা হবে, বিদেশি সাহায্যদাতাদের সাথে আলোচনা হবে। এই আলোচনাগুলো অব্যাহত থাকবে। এর ভিতর দিয়ে আমরা যা তথ্য পাচ্ছি এগুলোকে আত্মস্থ করছি। বন্যা কবলিত উত্তরাঞ্চলে ত্রাণ ও উদ্ধার কাজ দ্রুত শুরু করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এক বিবৃতিতে এই আহ্বান জানান তিনি। একই সাথে নদী ভাঙন রোধে কার্যকর উদ্যোগ গ্রহণের তাগিদও দিয়েছেন তারেক রহমান। বিবৃতিতে তিনি বলেন, আকস্মিক বন্যায় তিস্তা পাড়ের লক্ষাধিক মানুষ গৃহবন্দী হয়ে পড়েছেন। চরম দুর্দশার মধ্যে জীবনযাপন করছেন লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার নিম্নাঞ্চলের মানুষ। দুর্গত এলাকায় আতঙ্ক বিরাজ করছে উল্লেখ করে বন্যা উপদ্রুত ও আশপাশের জেলার বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের সর্বাত্মক সহযোগিতা নিয়ে বন্যার্তদের পাশে দাঁড়ানোর অনুরোধ জানিয়েছেন তারেক রহমান। আওয়ামী লীগের আমলারা এখনো বহাল তবিয়তে রয়েছে, তাদের রেখে অন্তর্বর্তীকালীন সরকার কাজ করতে পারবে না বলে সতর্ক করেছেন বিএনপি নেতারা। তারা বলেন, আয়নাঘরের হোতারা এখনও ধরা ছোঁয়ার বাইরে। যারা গুমের সংস্কৃতির ধারক তাদের সকলকেই বিচারের মুখোমুখি করতে হবে। রাজধানীতে পৃথক অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। হাসান মাহমুদের রিপোর্ট। অপেক্ষার অবসান হয় না। পিতার ছবি হাতে সন্তানের প্রশ্নের জবাব মেলে না, কোথায় আছে বাবা? কত কত বছরের অপেক্ষা, চোখের পানি, হৃদয়ের কষ্ট, কিন্তু স্বজনের সন্ধান হয় না তো স্পষ্ট। মায়ের ডাক আয়োজিত জান ও জবান অনুষ্ঠানে তাই গুম হওয়া স্বজনদের সন্ধানে প্রিয়জনের আকুতি। আপনারা যখন ঘরে ফিরে যান আপনাদের সন্তান আপনাদেরকে ধরে না, বাবা বলে ডাকে না। আমাদের সন্তানরা কাকে বাবা বলে ডাকে? আমার সন্তানের বাবা কোথায়? আমিও যখন একদিন গুম হয়ে যাব তখন আমার ফ্যামিলি বুঝবে এই গুমের পিছনে কি আজকে আমাদের কান্না। যথাযথ কর্তৃপক্ষ যেটা আছে তাদের কাছে প্রশ্ন করা, কি কারণে মায়ের ডাকে সদস্য সাইফুল ইসলাম শ্যামলকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, কেন এইভাবে একই কায়দায় তুলে নিয়ে যেতে হবে? তুলে নিয়ে যাওয়ার কোনো আইনি অধিকার কোনো বাহিনীকে বাংলাদেশের আইন দেয়নি। জোরপূর্বক গুমের রাজনীতি ও রাজনৈতিক কর্মীদের বাস্তবতা শিরোনামে শাহবাগের জাতীয় জাদুঘরে আয়োজিত এই অনুষ্ঠানে রাজনীতিবিদরাও চাইলেন গুমের পেছনের হোতাদের বিচার। আপনারা যারা এখনো স্বজনদের ফিরে পান নাই, আপনারা তো জিন্দা লাশ, আপনাদের কিসের ভয়? যারা গুমের সংস্কৃতির ধারক বাহক এবং যারা গুম করেছে, হত্যা করেছে, তারা কারা আপনারা জানেন, তাদেরকে ইন্টারোগেট করতে হবে। কই একটিও তো স্বীকারোক্তি আসেনি। বাংলাদেশের ক্যাবিনেট সেক্রেটারি থেকে শুরু করে ডাউনওয়ার্ডস যা ছিল তাই আছে। আমরা মাননীয় প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টাদেরকে বলেছিলাম, এদেরকে বহাল রেখে আপনারা রাষ্ট্র চালাতে পারবেন। এদিকে জাতীয়তাবাদী ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেছেন, ছাত্র জনতার অভ্যুত্থানে যে আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে তা ধারণ করে গড়ে তুলতে হবে নতুন বাংলাদেশ। রাষ্ট্র সংস্কারে গঠিত 6 কমিশনের কাছে তাই বিএনপি আলাদা আলাদা সুপারিশ তুলে ধরবে। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যার তদন্তের দায়িত্ব থেকে র্যাবকে সরালো হাইকোর্ট। বিভিন্ন সংস্থার অভিজ্ঞ ও চৌকস ব্যক্তিদের সমন্বয়ে টাস্কফোর্স গঠন করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে আদালত। আগামী 6 মাসের মধ্যে তদন্ত রিপোর্ট দিতে বলা হয়েছে। হাইকোর্টের এই আদেশে খুনিদের শনাক্তের আশার আলো দেখছেন মামলার বাদী ও রুনির ভাই নওশের রোমান। তামজিদ সুমনের রিপোর্ট।
সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রনি হত্যার পর কেটে গেছে এক যুগেরও বেশি সময়। এই হত্যা ঘিরে মেলেছে রহস্যের অনেক ডালপালা, অথচ তদন্তে দায়িত্বপ্রাপ্ত কোনো সংস্থাই রহস্যের কুল কিনারা করতে পারেননি। পুলিশ ও ডিবির হাত ঘুরে মামলার তদন্তভার র্যাবের কাছে গেলেও কোনো অগ্রগতি হয়নি গেল ১২ বছরে। ৮ বার পরিবর্তন হয়েছে তদন্ত কর্মকর্তা, আর ১১৩ বার পিছিয়েছে তদন্ত প্রতিবেদন দাখিলের সময়। ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর আশার আলো দেখতে শুরু করেছেন মামলার বাদী নওশের রোমান। নিয়োগ দিয়েছেন নতুন আইনজীবীও। সোমবার মামলা থেকে তদন্ত সংস্থা র্যাবকে সরাতে হাইকোর্টে আবেদন করে রাষ্ট্রপক্ষ। এতদিনেও এই মামলার বিচার না হওয়াকে বেদনাদায়ক বলে মন্তব্য করেছে আদালত। মিনিস্ট্রি অফ হোমের পক্ষ থেকে উচ্চ পর্যায়ের একটি টাস্ক ফোর্স কমিটি এবং তারা অভিজ্ঞ কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত হবেন। যে সমস্ত ক্লু সেখানে আছে অত্যন্ত আশাব্যঞ্জক, আমরা সফল তদন্ত সম্পন্ন করা সম্ভব হবে এবং রিয়েল কালপ্রিট যারাই আছে তারা আদালতের সামনে হাজির হতে বাধ্য হবে। স্পেসিফিক কোনো বাহিনীকে না দিয়ে এই বিভিন্ন আপনার যারা দক্ষ তাদেরকে নিয়ে যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের টাস্ক ফোর্স গঠন করা হচ্ছে, এতে আসলে আমরা আশার আলো দেখছি। র্যাবকে দায়িত্ব দিয়ে আইনজীবী মঞ্জিল মোর্শেদের রিটের প্রেক্ষিতে শামসুদ্দিন চৌধুরী মানিক যে আদেশ দিয়েছিলেন তাতে মামলাটি ১২ বছর ঝুলিয়ে রাখা হয়েছিল, আর এর নেপথ্যে অসৎ উদ্দেশ্য ছিল বলে মনে করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হক। র্যাবের তো ক্ষমতা নেই সেটা, র্যাব কিভাবে তদন্ত করবে? তার তো থাকতে হবে সেই এক্সপিরিয়েন্স, তার তো থাকতে হবে সেই এক্সপার্টিস। তৎকালীন সময়ের অগণতান্ত্রিক সরকারের চাপের ফলে র্যাবের কর্তৃপক্ষ এসে কখনো হাইকোর্টে জানাতে পারেননি যে তাদের পক্ষে এই তদন্ত করাটি সম্ভব নয়। পুরো রিটটা যেটা রয়েছে, পুরো মামলাটাকে বিলম্বিত করে যাতে সত্য কখনো উদ্ঘাটিত না হয় সে কারণে করা হয়েছিল, সেটিও প্রবাবলি এই তদন্তের মাধ্যমেই বেরিয়ে আসবে। ১২ বছর পেরিয়ে মামলার গুরুত্বপূর্ণ অনেক আলামত নষ্ট করার চেষ্টা করা হয়েছে দাবি করে আইনজীবী বলেন, নতুন তদন্তে অপরাধের প্রমাণ বের করে আনতে পারবেন তারা। ২০১২ সালের ১১ই ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের নিজ বাসায় খুন হয়েছিলেন সাগর রুনি। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট হাসিনার ছেলে জয়কে অপহরণ ও হত্যা চেষ্টা মামলায় দণ্ডপ্রাপ্ত সাংবাদিক শফিক রেহমানের বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহার করেছে আদালত। আজ ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহবুবুল হকের আদালতে এই মামলায় সাজার বিরুদ্ধে আপিল দায়েরের শর্তে আত্মসমর্পণ করেন তিনি। শুনানি শেষে বিচারক শফিক রেহমানের বিরুদ্ধে জারি হওয়া গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহার করেন, একই সঙ্গে সাজা পরোয়ানা ফেরতের নির্দেশ দেন। সকাল 10:30টার দিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে যান শফিক রেহমান। নীতিগত সিদ্ধান্তের ক্ষেত্রে স্বার্থান্বেষী মৌলবাদী হুমকির সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের আপোষের ঘটনা উদ্বেগজনক ও ঝুঁকিপূর্ণ দৃষ্টান্ত স্থাপন করেছে বলে মন্তব্য করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। এনসিটিবি প্রণীত ও মুদ্রিত সব পাঠ্যপুস্তক সংশোধন ও পরিমার্জনের জন্য গঠিত সমন্বয় কমিটি বাতিলের সিদ্ধান্ত বৈষম্যহীন নতুন বাংলাদেশের স্বপ্ন ও অসাম্প্রদায়িক চেতনার পরিপন্থী এবং অন্তর্বর্তী সরকারের আপোষকামী আচরণের পরিচায়ক বলে গভীর উদ্বেগ প্রকাশ করেছে সংস্থাটি। আজ এক বিবৃতিতে টিআইবি এই উদ্বেগ প্রকাশ করে। বিবৃতিতে আরও বলা হয়, অন্তর্বর্তী সরকারের ক্ষমতার মূল ভিত্তি বৈষম্য বিরোধী আন্দোলনের মূল ধারার বহুমত, অন্তর্ভুক্তি, সম অধিকার ও অসাম্প্রদায়িকতার আদর্শ, যার প্রতি অটুট থেকে সরকার তার উপর অর্পিত রাষ্ট্র সংস্কারের দায়িত্ব পালনে অগ্রসর হবে এবং সব প্রকার অশুভ শক্তি, বিশেষ করে সাম্প্রদায়িক ও মৌলবাদী মহলের সঙ্গে আপোষের পথ দৃঢ়ভাবে পরিহার করবে বলে আশা প্রকাশ করছে টিআইবি। কাল থেকে কাঁচা বাজার আর সুপার শপে পলিথিনের ব্যবহার নিষিদ্ধ। এই অবস্থায় বিকল্প কি হবে সেই বিতর্কে না গিয়ে ২২ বছর আগে ব্যবহার নিষিদ্ধ হওয়া পলিথিনের ব্যবহার বন্ধের বিষয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে বৃক্ষরোপণ, পলিথিন ও এসইউপি বর্জন বিষয়ক আলোচনা অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনায় উপদেষ্টা বলেন, পলিথিন ব্যবহার বন্ধে শিক্ষার্থীদের বিশেষ ভূমিকা রাখার সুযোগ আছে। আর নভেম্বরের প্রথম দিন থেকে দেশের সব দোকানে পলিথিন ব্যবহার নিষিদ্ধ করা হবে এবং পলিথিন উৎপাদন কারখানায় অভিযান চলবে। এসব বিষয়ে সবাইকে নিজে থেকে সচেতন হওয়ার আহ্বান জানান রিজওয়ানা হাসান। এসিআই কনজিউমার ব্র্যান্ডস বাজারে নিয়ে এলো নতুন ব্যালেন্সড ময়েশ্চার বিউটি সোপ লিওনা। রোজ অ্যান্ড গ্লিসারিন
এবং কোকোনাট মিল্ক এই দুই ভ্যারিয়েন্টে পাওয়া যাবে লিওনা বিউটি সোপ। এসিআই কনজিউমার ব্র্যান্ডস এর পরিচালক কামরুল হাসান জানান, সোপটির বিশেষত্ব হল ত্বকের আর্দ্রতার সামঞ্জস্যতা বজায় রাখা এবং ত্বকের কোমলতা ও উজ্জ্বলতা বৃদ্ধিতে সহায়তা করা। নতুন এই পণ্যটির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসিআই কনজিউমার ব্র্যান্ডস এর জিএম মিডিয়া অ্যান্ড কমিউনিকেশনস মোহাম্মদ নাহিদ নেওয়াজ এবং বিজনেস ম্যানেজার জামান আসিফ। নগদ নিবেদিত অর্থনীতির খবর। চলতি মাসের প্রথম 28 দিনে দেশে 211 কোটি মার্কিন ডলারের বেশি প্রবাসী আয় এসেছে। সোমবার বাংলাদেশ ব্যাংক এই তথ্য দিয়েছে। তারা জানায়, সেপ্টেম্বরের প্রথম 2 সপ্তাহে প্রবাসী আয় এসেছে 58 কোটি 45 লাখ ডলার এবং 58 কোটি 26 লাখ ডলার। তবে পরের 2 সপ্তাহে প্রবাসী আয়ের প্রবাহ কিছুটা কমেছে। মাসের তৃতীয় সপ্তাহে প্রবাসী আয় এসেছে 46 কোটি 70 লাখ ডলার এবং চতুর্থ সপ্তাহে এসেছে 47 কোটি 88 লাখ ডলার। 2024-25 অর্থ বছরের প্রথম 2 মাস জুলাই আগস্টে প্রবাসী আয় এসেছে 413 কোটি 79 লাখ ডলার। এর মধ্যে জুলাই মাসে এসেছে 191 কোটি 37 লাখ ডলার এবং আগস্ট মাসে 222 কোটি 41 লাখ ডলার।